আজকে একটা নতুন পডকাস্ট। আমার চ্যানেলের উদ্দেশ্য ছিল যে এডুকেশনকে প্রমোট করা, কোনো নির্দিষ্ট বিষয় ভিত্তিক এডুকেশনকে কিন্তু নয়। আজকে আমরা এমন একটা বিষয় পড়াশোনা করব বা জানবো, যে বিষয়টা কিন্তু আমাদের বই খাতা বা সিলেবাসের অনেকটা বাইরে, কিন্তু জানাটা খুব প্রয়োজনীয়। আজকের যিনি গেস্ট আছেন, তার ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলবো তিনি আমার শিক্ষিকা, আমার গুরু। এবার থ্যাংক তারপরে ইউ। গিয়ে তিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট। পড়াশোনার বিভিন্ন আঙ্গিকে এই মানুষটার মধ্যে যে ডেডিকেশন আমি দেখেছি পার্সোনালি, সেই ডেডিকেশনটা লক্ষ্য করেই যখন আমি এই চ্যানেলটা প্রথম পডকাস্ট আনবো ভেবেছিলাম, তখনই আমি ভেবেছিলাম যে এনার সময় অনুযায়ী এনাকে একদিন আমন্ত্রণ নিশ্চয়ই জানাবো। তো আমাদের সঙ্গে আজকে আছে, আমি সাবজেক্টে চলে যাব, তাহলে আমার এই বর্ণনাগুলো কতটা লেজিট সেটার প্রমাণ আপনারা সবাই পাবেন। আজকে আমরা চলে যাব আমাদের গেস্টের কাছে, সোহিনী দি, সোহিনী মুখার্জি কুন্ডু। থ্যাংক নমস্কার। ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের পডকাস্ট শুরু করার আগে আমরা একটু ঠাকুরের নাম নিয়ে নেব, যাতে আমাদের ঈশ্বর, আমরা যাকেই মানি না কেন, সে আমাদের গুরু হোক, ঈশ্বর হোক, যেই হোক না কেন, যদি ইউনিভার্সকে মানে তো ইউনিভার্স যেই হোক না কেন, আমাদের থেকে সুপ্রিম যে শক্তিকে আমরা মেনে চলি, সেই শক্তি যাতে আমাদের সাথে থাকে এবং যেটা আমরা করতে চাইছি সেটা যাতে সফল হয়, সেই প্রার্থনাটুকু আমরা অতি অবশ্যই করব। ওকে, চলো শুরু করা যাক। প্রথমেই ভগবানের নাম নিয়ে আমরা আজকে পড়াশোনা শুরু করছি। একদম। আজকের বিষয় হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন। এই প্রশ্ন হুম। শুরু করার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, যেটা ব্যক্তিগতভাবে তোমার কাছে আমার প্রশ্ন। সেটা হচ্ছে, প্রথম একটা ছোট্ট আহ সময়ের কথা বলো, যে সময় তুমি প্রথম এটা অনুভব করেছিলে যে এই যে বিয়ন্ড আওয়ার নোয়িং একটা দুনিয়া হুম। আছে, একটা জানার হুম। জগৎ আছে, সেইখানে পা হুম। রাখার তোমার প্রথম সময় কখন এবং কিভাবে? দেখো, বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট যে বিয়ন্ড কিছু আছে, এটা অনুভব আমি অনেক পরে করেছি। ল অফ অ্যাট্রাকশনের সাথে আমি অনেক আগে পরিচিত হয়েছি। সাধারণ মানুষের যেরকম ইন্টারেস্ট থাকে, এই যে ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিক তারা জানার চেষ্টা করেন বিভিন্ন রিলস এর মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়া যে যা যা কিছু রিলস এর মাধ্যমে তাদের সামনে আসে, তারা সেই টেকনিকটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে যাতে তাদের কোনো ডিজায়ার ম্যানিফেস্ট হয়ে যায়। তারা কিন্তু কোনো কিছুর বিয়ন্ডে গিয়ে ভাবনার মতো জায়গাতে থাকে না, কারণ দ্য মোমেন্ট তুমি বিয়ন্ডে গিয়ে কিছু ভাবনার মতো জায়গায় পৌঁছে যাচ্ছ, তোমাকে আলাদা করে ল অফ অ্যাট্রাকশনকে ম্যানিফেস্ট করার জন্য কাজে লাগাতে হবে না। তখন তুমি যা ভাববে, যা কিছু বলবে, যা কিছু করবে, তা তোমার সত্যি হওয়া শুরু হয়ে যাবে। এবং তুমি মাঝে মাঝে অবাক হবে যে এটা কি করে পসিবল। বাট দ্যাট ইজ দ্য থিং। তো আমার ল অফ অ্যাট্রাকশন কে চেনা, মানে ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে জানা, সেটা হচ্ছে 2019-এর ঘটনা। কিন্তু বিয়ন্ড কোনো কিছু থিঙ্কিং এ যাওয়া, সেটা কিন্তু 2020-র ঘটনা। মানে একটা প্রায় প্রায় একটা বছর কি তারও বেশি সময়ের কিন্তু ব্যবধান ছিল, যে জাস্ট ল অফ অ্যাট্রাকশন কে চেনা এবং বিয়ন্ড কোনো কিছু গিয়ে ল অফ অ্যাট্রাকশন কে মানে বোঝা এবং ছড়িয়ে দেওয়া, এটার মধ্যে প্রায় 1 বছর 1.5 বছরের ব্যবধান ছিল। তো বেসিক্যালি যেটা হয় 2019 সালে, আহ আমার ফ্যামিলিতে কিছু প্রবলেমস আসে, ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ খারাপ হয়ে যায়। কারণ তখন আমি শুধুমাত্র অ্যাজ অ্যান অ্যাডভোকেট কাজ করছি আলিপুর পুলিশ কোর্টে, অ্যাজ এন ক্রিমিনাল অ্যাডভোকেট। এবং মানে তখন সেলফ প্র্যাকটিস করছি, মানে কোনো সিনিয়রের আন্ডারে ছিলাম না, সেলফ প্র্যাকটিস করছি। তো সেলফ প্র্যাকটিসে হয় কি, জুনিয়র লয়ারদের কাছে চট করে অত কাজ আসতে চায় না। আর সেখানে যদি তুমি মেয়ে হও এবং যদি সেরকম ভাবে লোকের সাথে খুলে মিলে মিশতে না পারো, তো কাজ তো আরোই কম আসে। ফলত কাজের পরিমাণ কম, ওদিকে বাবার চাকরি নিয়ে একটু সমস্যা হয়ে গেছিল। ফলত ফিনান্সিয়াল কন্ডিশন আমাদের খুব খারাপ ছিল 2019 সালেতে। তো যখন ওই খারাপ সিচুয়েশন থাকে, তখন আমি ইউটিউবে সার্চ করছিলাম যে যদি কোনো আর কি পার্ট টাইম জব কিছু থাকে, বা কিছু কোনো কিছু আর কি বাড়িতে বসে যে ফ্রি টাইমটা পাওয়া যায়, কারণ সবসময় তো কোর্টে যাওয়া ছিল না, যখন কেস হতো তখন কোর্টে যেতে লাগতো। তো সেই জন্য আমি পার্ট টাইম যদি কোনো জব বা পার্ট টাইম কোনো কাজ, যেগুলো হয় না ডেটা এন্ট্রির কাজ এন্ড অল দিস থিংস, সেগুলোর যদি আমি কাজ পেয়ে যাই, তাহলে আমি বাড়িতে বসে করতে পারবো। তো এগুলো সার্চ করতে করতে অল অফ আ সাডেন একদিন একটা ইউটিউবে একটা জিনিস আসে যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যা চাও তাই পাও।
তো আচ্ছা। এই যে হেডিংটা, আমার লিটারালি চ্যানেলটার নাম মনে নেই, একজন বাঙালি জেঠু ছিলেন, খুব ভালো, মানে এত ভালো না, মানে একটা হয় না পজিটিভ ভাইবস পাওয়া যায়, আমি লিটারালি ওনার মধ্যে সেই পজিটিভ ভাইবসটা পেয়েছিলাম। সত্যি বলছি যে আমার নামটা সত্যি চ্যানেলের মনে নেই। আমি আজকে পডকাস্ট হবে বলে আমি চ্যানেলটা খোঁজারও প্রচুর চেষ্টা করেছি, বাট আমি খুঁজে পাইনি, বিকজ কোন রকম মানে আমার মনে নেই যে চ্যানেলটার নাম কি ছিল। হুম। তো যাই হোক, তো আমি ওনার চ্যানেলটার ওই ক্যাপশনটা দেখে আমি ওনার ভিডিওতে ঢুকি, এবং উনি সেখানে বেসিক্যালি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো কিছুকে ম্যানিফেস্ট করা শেখাচ্ছিলেন। সেইখান থেকে আমার ল অফ অ্যাট্রাকশন ওয়ার্ডটার সাথে পরিচয়। এবং লিটারালি আমি ওনার যে পদ্ধতি উনি বলেছিলেন সেই পদ্ধতিতে করে আমি আমার তখন মানে লয়েতে কনসালটেশন ফিস ছিল 600 রুপিস, সেটাকে আমি ম্যানিফেস্টো করেছিলাম। মানে যেদিনকে করেছিলাম সত্যি 24 ঘন্টার মধ্যে আই রিসিভড 600 রুপিস, এবং নতুন ক্লায়েন্টের থেকে, মানে অল অফ আ সাডেন নতুন ক্লায়েন্টের থেকে আই রিসিভড। তো সেখান থেকে একটা বিশ্বাস তৈরি হয় ল অফ অ্যাট্রাকশনের প্রতি। হুম। এবার আস্তে আস্তে যখনই একবার মানুষের লোভ তো, এবং মানুষ যখন খারাপ সিচুয়েশনে থাকে তার লোভের পরিমাণ আরো বাড়তেই থাকে। ন্যাচারালি। লোভ বলো, ডিজায়ার্স বলো, যা কিছু বলো, সেটা বাড়তে থাকে। তো একবার 600 টাকা পেয়েছি, আবার 600 টাকা পাওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখলাম দ্বিতীয়বার তৃতীয়বার কাজটা আর হচ্ছে না। একবারই হলো, দ্বিতীয়বার তৃতীয়বার কাজটা আর হলো না। তো কোথাও না কোথাও আমার মনে হলো এগুলো বেকার জিনিস, ফালতু। একবার হয়ে গেছে, ওটা পাওয়ার ছিল তাই পেয়ে গেছি, বাকি হচ্ছে ফালতু। এবং ল অফ অ্যাট্রাকশনকে আমি লাইফ থেকে কোথাও না কোথাও সরিয়ে দিই। তারপর তো আমার জীবনে বিভিন্ন রকম স্পিরিচুয়াল ঘটনা ঘটে, কৃষ্ণের আগমন and ওই পথে চলা। এই করতে গিয়ে আমি ল অফ অ্যাট্রাকশন বলে কোনো বস্তুকে কাজে লাগাতে হয়, সেই জিনিসটাই আমার মাথা থেকে বেরিয়ে যায়। 2020-তে যখন মেডিটেশন করতে 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 আমি এই মানে থিঙ্কিং লেভেলে গিয়ে পৌঁছাই, তখন বুঝতে পারি যে ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালিতে কি, ওয়ার্ডটার মধ্যে মিনিংটা লুকিয়ে আছে। অর্থাৎ আকর্ষণ করার যা পদ্ধতি বা নিয়ম বা যা আইন, তাই ল অফ অ্যাট্রাকশন। তো যদি ল অফ অ্যাট্রাকশনকে আমরা ছোট করে বুঝতে যাই, তো যদি আমরা দেখি যে ভাবো আমি আজকে কিছু একটা খেতে আমার ইচ্ছা করছে, সেই খাবারটার প্রতি আমাদের টান রয়েছে, এন্ড দ্যাট ইজ ওয়াই আমার সেই খাবারটা খাওয়ার ইচ্ছা করছে। এমন কোনো খাবার কি খেতে ইচ্ছা করে যেটা কোনোদিনও নাম শুনিনি, যে খাবারটা আমরা কোনোদিনও টেস্ট করিনি? না। সেই খাবারটা খাওয়ার কিন্তু আমাদের ইচ্ছা তৈরি হয় না। একদম। তো একমাত্র সেই খাবার খাওয়ারই ইচ্ছা তৈরি হয় যার প্রতি আমাদের মানে স্বাদ আমাদের পছন্দ হয়েছিল এবং আমাদের ভালো লেগেছিল, অর্থাৎ সেই ফুডের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়েছিল। হুম। তো এই অ্যাট্রাকশন যখনই ক্রিয়েট হচ্ছে, সেই খাবারটা খেতে চাওয়ার ইচ্ছা, এবং সেই খাবারটা খেতে চাওয়ার ইচ্ছার জন্য কি করছি, আমি জোম্যাটো বা সুইগিতে গিয়ে অর্ডার করছি, রাইট? সো দ্যাট ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন। অর্থাৎ যদি আমি দেখি, তো আমরা প্রত্যেকটা কাজ যা করি পৃথিবীতে, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস যে আমরা নিচ্ছি, সেটাও ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন আলাদা করে কোনো রকম কোনো টেকনিক নয়, আমাদের প্রত্যেকটা কর্ম ইজ ল অফ অ্যাট্রাকশন। আচ্ছা। কারণ যদি সিধা ভাষায় আমরা বুঝি, তো হুম। পৃথিবী একটা মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। হুম। পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে। কোনোদিনও শুনেছো পৃথিবীর ইচ্ছা করেছে যে আজকে এই দিকে ঘুরবো না অন্য দিক দিয়ে ঘুরবো? না। না, পৃথিবী যে পথে ঘুরছে সেই পথেই সে ঘুরছে, এবং কন্টিনিউয়াসলি ঘুরছে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ঘুরছে, হুম। রাইট? অর্থাৎ তার একটা মানে একটা মাধ্যাকর্ষণ শক্তি বলো বা একটা অ্যাট্রাকশনাল পুল বলো, হুম। যেটা তাকে একদিকে টেনে রেখেছে। আজকে আমরা চাইলেই ডানা মেলে উড়ে যেতে পারি না। না। ডানা মেলে কেন উড়ে যেতে পারি না? বিকজ আমাদের ডানা নেই, প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে, থাকলেও আমরা উড়ে যেতে পারতাম না। কারণ পাখির ডানা আছে, পাখি কিন্তু মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে উড়ে যেতে পারে না। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির যতটা লেভেল, ততটার মধ্যেই কিন্তু সে উঠতে পারে, হুম। তারপরে কিন্তু তাকে নিচে নেমে আসতে হয়। হুম। অর্থাৎ যা কিছু আমাদেরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, সেটাই হচ্ছে অ্যাট্রাকশন। এবং সেই যেটা অ্যাট্রাক্ট করছে তাকে নিজের দিকে পাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এটা আমরা যদি সহজ ভাষায় বুঝি, আমরা এইভাবেই বুঝতে পারি। অর্থাৎ ভাবো, এই ফোনটা, এই ফোনটাকে যদি আমি এইভাবে রাখছি, তো এই ফোনটা কিন্তু পড়ছে না। কিন্তু ফোনটাকে যদি এইভাবে ফেলে দিই, তাহলে সেটা নিচের দিকে পড়বে, ওপর দিকে উঠে যাবে না। অর্থাৎ পৃথিবীর সেটা কেন হয়? সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হয়, গ্র্যাভিটির জন্য হয়। তাহলে যা কিছু আমাদেরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ আজকে ভাবো তুমি আমাকে বলছো, সৈনিধি তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, অর্থাৎ তোমাকে সামহাও আমার লুকসটা অ্যাট্রাক্ট করলো। হুম। আর না হলে বলতে কিরম যেন একটা লাগছে তোমাকে, অর্থাৎ লুকসটা অ্যাট্রাক্ট করলো না। হুম। দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে এই দুটোই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের আওতায় পড়ছে, কারণ ল অফ অ্যাট্রাকশন পজিটিভ নেগেটিভ বোঝে না।
তোমার মাথায় যেটা চলছে সামনের কোনো বস্তুকে দেখে, হুম। সেই যে ফিলিং, সেটা কামস আন্ডার দ্য ল অফ অ্যাট্রাকশন। ইদার দিস ইজ পজিটিভ, আদারওয়াইজ দিস ইজ নেগেটিভ। ওকে। ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার। আমার প্রথমই প্রশ্নটা এটা ছিল যে সহজ ভাষায় ল অফ অ্যাট্রাকশন কি। তো তুমি তো মোটামুটি বললে আমাকে যে ল অফ অ্যাট্রাকশনের সাথে তোমার পরিচয় কিভাবে। এবার আমি পরের যে প্রশ্নটায় আসবো, যে খুব সাধারণ ভাষায় তুমি বললে যে ল অফ অ্যাট্রাকশন মানে কোনো বস্তুর প্রতি আমরা যেভাবে অ্যাট্রাক্টেড ফিল করছি, দ্যাট ইজ দ্য অ্যাট্রাকশন অ্যান্ড দ্য ওয়ে উই আর অ্যাট্রাক্টিং, তাহলে সেটাকে বলছি ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন, ভেরি গুড, ইয়েস। তাহলে আমরা আমাদের রেগুলারের লাইফে ল অফ অ্যাট্রাকশন কিন্তু সবসময় পজিটিভলি, কারণ আমরা তো সবসময় জানি না হোয়াট ইজ, মানে এটা যে ল অফ অ্যাট্রাকশনের আন্ডারে পড়ছে আমরা জানি না, একদম তাহলে আমরা তো নেগেটিভলিও হুম, এটাকে মানে লাইফে একদম অ্যাপ্লাই করে ফেলি। একদম কি কিভাবে করি? একদম। দেখো, আমি বারবার আগেই বললাম যে আমরা যা কর্ম করছি, এভরিথিং কামস আন্ডার দ্য ল অফ অ্যাট্রাকশন। কোনো কিছু ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির বাইরে কি কিছু নেই। হুম। পৃথিবীর প্রথম জিনিস হচ্ছে আমরা যখন ফার্স্ট পড়েছিলাম কি পড়েছিলাম, পৃথিবী সমস্ত কিছুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। হুম। And পৃথিবী যখন আমরা পৃথিবীতে থাকছি, তার মানে হচ্ছে পৃথিবীতে থাকা প্রতিটা জিনিস নিজের দিকে আকৃষ্টই হয়। অর্থাৎ এভরিথিং, আমরা হাঁটছি, চলছি, বসছি, খাচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, এভরিথিং কামস আন্ডার ল অফ অ্যাট্রাকশন। হুম। ঠিক আছে? তাহলে এইবার ভাবো, আমি যা ভাবছি আমি সেটাই পাচ্ছি। যদি আমি এই শব্দটা ইউজ করি, তাহলে আমরা পজিটিভ ভাবলে পজিটিভ পাচ্ছি, আর নেগেটিভ ভাবলে নেগেটিভ পাচ্ছি। এবার এইটাকে যদি একটু বিস্তারিত বলতে যাই, তাহলে আমাকে আর একটু ভেতরে ঢুকতে হবে। একদম। ভেতরে ঢুকতে হবে অর্থাৎ আমাদের মাইন্ড, মানে লেভেল অফ মাইন্ডের কয়েকটা স্তর থাকে, মানে লেভেল কয়েকটা থাকে। সেটা হচ্ছে যেমন আমাদের কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, সুপার কনসিয়াস মাইন্ড। আমরা চারটে স্তরে আমাদের মাইন্ডকে ডিভাইড করতে পারি। হুম। ঠিক আছে? তার মধ্যে কনসিয়াস মাইন্ড আমরা জানি, এই যে ভাব আমি তোমার সাথে কথা বলছি, এরপর কি শব্দ বলবো না বলবো এটা আমাদের কনসিয়াস মাইন্ডের কাজ। হুম। ঠিক আছে? আমাদের আনকনসিয়াস মাইন্ড মানে হচ্ছে কি, যে আমি আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু তোমার আশেপাশে অনেক কিছুকে হয়তো আমার মাইন্ড অলরেডি নোটিস করছে। হুম। সেটা কিন্তু আনকনসিয়াস মাইন্ডে হচ্ছে। এই আনকনসিয়াস মাইন্ড জিনিসগুলোকে কোথায় স্টোর করছে? সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করছে। সাবকনসিয়াস মাইন্ড বেসিক্যালি যেখানে সমস্ত কিছু, কনসিয়াস মাইন্ডের সাব ডিভিশন, অর্থাৎ যেখানে সমস্ত কিছু কনসিয়াসলি আনকনসিয়াসলি স্টোর হয়, হুম। দ্যাট ইজ সাবকনসিয়াস মাইন্ড। হুম। দেন তারপরে আসছে সুপার কনসিয়াস মাইন্ড। সুপার কনসিয়াস মাইন্ড মানে যেখানে তুমি তোমার শরীরের থেকে উপরে উঠে গিয়ে ডিভাইনের সাথে কানেক্ট হয়ে যাও। আচ্ছা। ঠিক আছে? সে দ্যাট ইজ সুপার কনসিয়াস মাইন্ড। হুম। তো যখন আমরা সাবকনসিয়াস মাইন্ডে, মানে কনসিয়াস মাইন্ডে কোনো কিছু ভাবছি, বলছি, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমাদের সাবকনসিয়াস, মানে কনসিয়াস মাইন্ডে ভাবে কিছু বলছি, ভাবছি, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আমাদের কিছু স্টোর হচ্ছে। হুম। সেই স্টোরটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে যে আমরা কিরকম থট প্রসেস আমাদের কনসিয়াস মাইন্ড ক্রিয়েট করতে পারছে। যেমন আমি আরো সহজ ভাষায় বলি, হুম। ভাবো আমাদের, আমরা যখন বলি যে উম, আমার কাছে টাকা নেই, আমার বিজনেসটা একদম ভালো যাচ্ছে না, এটা আমরা কনসিয়াসলি বলছি। তার কারণটা কি? যে আমরা দেখছি যে আমাদের কাছে আজকে কোনো সেই অর্থে টাকা আসেনি, বা দুদিন ধরে টাকা আসছে না, হুম। বা সেরকম নতুন কোনো যোগাযোগ আসছে না যেখান থেকে আমি টাকা বার করে আনতে পারি। তো আমার ফিল হচ্ছে যে আমার কাজটা ভালো যাচ্ছে না। এবার যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে, অর্থাৎ যে কনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ডের কিছু তথ্যকে নিজের মধ্যে স্টোর করে, হুম। সে কিন্তু পজিটিভ নেগেটিভ বোঝে না, সে ভাইব্রেশন বোঝে। হুম। সে ভাইব্রেশনেও সে বুঝতে পারে না যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। হুম। সে শুধুমাত্র ভাইব্রেশন বোঝে যে টাকা শব্দটা শুনলে এই ব্যক্তিটি কিরকম যেন একটা কষ্ট পেতে শুরু করে। সে কিন্তু বুঝতে পারছে না যে টাকা না পাওয়ার জন্য সে কষ্ট পাচ্ছে, সে শুধু বুঝছে টাকা ওয়ার্ডটা যখনই মেনশন হয়, তখনই এই ব্যক্তিটা কষ্ট পাওয়া, কাঁদতে শুরু করে দেয়, মানে কাঁদা শুরু করে দেয়। হুম। হুম। অর্থাৎ টাকা যখনই ওয়ার্ডটা শুনছে, এই ব্যক্তির কষ্ট হচ্ছে, তার মানে একে আমি টাকা দেব না, কারণ যত একে টাকার থেকে দূরে রাখা যায়, এ তত বেশি খুশি থাকবে। হুম। কারণ সাবকনসিয়াস অনলি মানে বুঝতে পারে সেটা হচ্ছে ভাইব্রেশন, যে কি ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন কি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? তো সে এইটুকু বোঝে, তুমি পজিটিভলি বলছো না নেগেটিভলি বলছো সেটা সে কিন্তু বুঝতে পারে না।
তো ফলত তুমি যদি সকাল থেকে রাত অব্দি বলতে থাকো যে আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, কিংবা তুমি যদি সকাল থেকে রাত অব্দি বলতে থাকো যে আমার সম্পর্ক ভালো না, আমার বর আমাকে ভালোবাসে না, তো তোমার সাবকনশিয়াস মাইন্ড এই মানে তথ্যটাকে স্টোর করবে যে বর ওয়ার্ডটা বললেই যে ব্যক্তির মধ্যে আমি রয়েছি সেই ব্যক্তি কিন্তু কি করছে না, নেগেটিভ হওয়া শুরু করছে, কান্না শুরু করছে, তাহলে একে বরের থেকে দূরে রাখতে হবে। ফলত সম্পর্ক আরো খারাপের দিকেই এগিয়ে যায়। তাই জন্য দেখবে আমাদের যারা ভালো ভালো ল অফ অ্যাট্রাকশনের কোচরা রয়েছেন তারা সবাই এই কথাটা বলেন যে খারাপ সিচুয়েশন থাকলেও পজিটিভই বলো, পজিটিভই দেখো, পজিটিভই ভাবো, তবেই গিয়ে তুমি কোনো পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে। অর্থাৎ তোমার কোনো মেয়েকে ভালো লাগছে না এবং তুমি তাকে বলছো, ঠিক আছে একটা মোমেন্টের জন্য তুমি বললে আরে কিসব কাজ করছে, আমার তো ভালো লাগছে না, কিন্তু তুমি যদি তাকে কন্টিনিউয়াসলি গালিগালাজ করতে থাকো যে মানে এই মেয়েটা একদম বাজে, এই মেয়েটা এরকম, এই মেয়েটা ওরকম করে, সেই করে, তো তোমার সাবকনশিয়াস মাইন্ডে এই তথ্যটা স্টোর হচ্ছে যে এই মেয়েটার নাম শুনলেই এ কিরকম ক্ষেপে যায়, এ কিরকম ক্ষেপে যায়। ফলত এবং ক্ষেপে যায় এবং হাসাহাসি করে, গসিপেতে কি করে আমরা হাসিও এবং ক্ষেপেও যায়, হুম। তো ক্ষেপেও যায় এবং হাসাহাসি করে। ফলত ওই ওই ব্যক্তির মাধ্যমে সেই কাজগুলোকে আরো বেশি করে তোমার সামনে আনাবে, যাতে তুমি আরো ক্ষেপে যাও এবং গালাগালি করো। আচ্ছা। অর্থাৎ তুমি যেরকম অ্যাক্টিভিটি করছো থ্রু ইয়োর কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস তোমাকে সেই জায়গাটাকে আরো প্রশস্ত করতে সাহায্য করে। তাই যদি তুমি বলতে থাকো মেয়েটা খুব সুন্দর, মেয়েটা খুব ভালো কাজ করছে, তাহলে বুঝবে যে এই মেয়েটার কাজগুলো এই ব্যক্তির ভালো লাগছে, ফলত সেই জিনিসগুলো কি তোমার লাইফেও সে আনা শুরু করবে, যাতে তুমি আরো খুশি হতে পারো। তো সাবকনশিয়াস মাইন্ডের খুব বেসিক কনসেপ্ট যে তুমি তাকে যা ভাইব্রেশন দেবে সে সেই অ্যাকর্ডিংলি কাজ করবে। তাই জন্য আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি, আজকে 3 বছর ধরে পড়াচ্ছি, 3.5 বছর ধরে পড়াচ্ছি আমি। তো পড়াতে গিয়ে আমি দেখছি যে এরকম প্রচুর মানুষ আছেন যারা আমার কাছে রেকি শিখতে এসেছেন, রেকি শিখে বলেছেন দিদি অ্যাচিভমেন্টের মাধ্যমে প্রচুর পজিটিভ ভাইব্রেশনস ক্রিয়েট হয়েছে, খুব ভালো লাগছে, এক্সেট্রা এক্সেট্রা। বাট যখন ক্লাস শেষ হচ্ছে তখনই গিয়ে দেখছি আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ফিমেল গ্রুপ গুলোতে গিয়ে কমেন্ট করে আসছে যে আমার জীবনে খুব দুঃখ, তুমি খুব ভালো আছো, ইত্যাদি ইত্যাদি। তো আলটিমেটলি তুমি যদি সারা দিনে 24 ঘন্টাতে 1 ঘন্টা পজিটিভ আর বাকি 23 ঘন্টা নেগেটিভ থাকো, তো তোমার পজিটিভিটি লাইফে আসবে না। তুমি হুম। যদি ভাবো আরে 1 ঘন্টা তো পজিটিভ থেকেছি, কিচ্ছু হয় না, তুমি দরকার পড়লে 23 ঘন্টা পজিটিভ থাকো, 1 ঘন্টা নেগেটিভ থাকো, কিন্তু তুমি যদি 1 ঘন্টা পজিটিভ আর 23 ঘন্টা নেগেটিভ থাকো, তুমি তোমার লাইফে কোনো কিছুই অ্যাচিভ করতে পারবে না। সে আজ হোক, কাল হোক, 10 বছর বাদেও পারবে। দ্যাট ইজ দ্য একদম। থিং। তো এটাই হয়ে একদম। যায় প্রবলেম, মানুষ নেগেটিভ এনার্জিকে অনেক বেশি করে ম্যানিফেস্ট করতে পারে, মানে করে ফেলে, রাদার দ্যান দ্য পজিটিভ থিংস। একদম একদম ট্রু। কিন্তু এই ক্ষেত্রে আমি যতটুকু আমার দর্শকদের বলবো না, দর্শক মন্ডলীর প্রতি আমার যতটা আস্থা আছে, সে তাদের হুম। প্রশ্ন ভান্ডার থেকে আমি একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে নিশ্চয়ই। এই ধরনের কথা, দেখো প্রতিটা হুম। মানুষের বাঁচার একটা ধরন আছে, সেটা ল অফ হুম। অ্যাট্রাকশন জানলেও বা না জানলেও। তো যেহেতু ছোট একদম। থেকে আমার বড় হওয়াটা একটু ডিফারেন্ট, সেহেতু আমার হুম। সবসময় কনসিয়াসলি এটা মাথায় চলতো যে যেটা আমি ফেস হুম। করেছি আমি সেটা হব না। তো ফর দ্যাট রিজন আমি ধরে নিচ্ছি যে সেটা হুম। একটা নেগেটিভ ঘটনাই আমার জীবনে হয়তো ঘটছে, একটা নেগেটিভ ভাইবই হুম। আমার জীবনে কনস্ট্যান্ট একটা লং টাইম ধরে ছিল। তো আমি সবসময় চাইতাম হুম। যে আমি এরকম হব না, আমি লোককে সাহায্য করবো অমুক বিষয়, আমি এটা করবো। তো হুম। এটা আমার ওয়ে অফ লিভিং ছিল। কিন্তু ওই সময় তো একদম। আমাকে একটা প্রশ্ন করা করতো যে ধর হুম। আমার লাইফে জেনুইনলি এই প্রবলেমটা এক্সিস্ট করছে, আমি কি তাহলে নিজেকে হুম। মিথ্যে কথা বলবো হুম। যে আমি ভালো আছি, আমি এক্স্যাক্টলি। ভালো আছি? হ্যাঁ, এই এক্স্যাক্টলি। ব্যাপারে কি বলবো? বিকজ আমি এখানেই বলবো যে দেখো, আমি যদি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স দিয়ে বলি, হুম। এক্সপিরিয়েন্স বলবো না, ছোট ঘটনা বলবো। যখন আমার সাথে খারাপ হয়েছে, দেখো আজকে যে এই পজিটিভিটির বার্তা ছড়াচ্ছি, আমি তো এমন ছোটবেলা থেকে ছিলাম না, হ্যাঁ, আমিও তো সময়ের সেম সাথে সাথে থাকে। হয়েছি, তাই না? হুম। এক্স্যাক্টলি, আমরা সবাই সময়ের সাথে সাথেই গ্রো করি, তাই না? হুম। তো যখন ভাবো আমার জীবনে প্রচুর নেগেটিভ থিংস ঘটেছে, বাবার চাকরি চলে গেছে, আমার কাজ আমাকে মানে আমি যে সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করতাম সেখানে বিভিন্ন পলিটিক্স এর কারণে আমাকে ছেড়ে দিতে হয়েছে, তারপরে নিজের প্র্যাকটিসে সবসময় ক্লায়েন্ট না পাওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এর আগেও অনেক ঘটনা ছিল, যেমন কলেজ লাইফে অনেক ঘটনা, যাই হোক সেগুলো পরের কথা।
তো যখন এই নেগেটিভ থিংস গুলো কন্টিনিউয়াসলি আমার সাথে ঘটছে ঘটছে ঘটছে, বছরের পর বছর ঘটছে, মানে তার কোনো যেন সমাপ্তি নেই, এরকম টাইপের একটা ফিল। তো তখন আমি নিজেকে বলতাম যে কেন সব সময় আমার সাথেই কেন এরকম হয়, ঠিক আছে, সবসময় আমার সাথেই কেন এরকম হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা নিজেকে মিথ্যে কথা কাইন্ড অফ বলবো। দেখো, মিথ্যে কথা তো বেসিক্যালি নয়, একটা জিনিসকে না বুঝতে হবে যে লাইফ ইজ কাইন্ড অফ আ ভিডিও গেম। ভিডিও গেম বা একটা ভিডিও গেম ছাড়ো, দিস ইজ কাইন্ড অফ আ মুভি। আমরা যখন কোনো মুভি দেখি, তখন সেই মুভিতে যা কিছু ইমোশনস কে ক্রিয়েট করা হয়, সেই ইমোশনস কে ওই পার্টিকুলার টাইম পিরিয়ডটাতে আমরা কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে ফিল করি। অর্থাৎ হুম যদি হিরো ভিলেনকে মারছে, তো আমরা বলি হ্যাঁ হ্যাঁ দিয়ে দে, খুব খুব দে। ঠিক আছে, যদি খুব প্রেম করছে তো আমাদের মুখে একটা হাসি ফাটে, আহা কি সুন্দর প্রেম। কোনো খুব দুর্দান্ত রোমান্টিক সিন দেখলে বা মানে রোমান্টিক সিন ইন দ্য সেন্স বাজে কিছু না, বেট মানে একটা পার্টিকুলার লাভ ক্রিয়েট কে যদি আমরা দেখি, তো আমাদের না মনে হয় এরকম কোনো জীবন সঙ্গী যদি আমাদের জীবনেও থাকে, রাইট? যদি হিরো কাঁদছে বা হিরোইন কাঁদছে, তো আমরাও কাঁদতে শুরু করি। তো বেসিক্যালি মুভি কি, আমাদের একটা জিনিসকে দেখানো হয় যে ইলিউশনের মধ্যে আমরা ঢুকে পড়ি, এবং সেই ইলিউশনে যা কিছু ফিলিংস কে ক্রিয়েট করা হচ্ছে, সেই ফিলিংসটা আমরা এক্স্যাক্টলি ফিল করি। যদি ফিল করতে পারি তাহলে মুভি সুপারহিট, যদি ফিল না করতে পারি তো মুভি ফ্লপ। বেসিক্যালি যেটা সিনেমা হলে দেখানো হচ্ছে, যে সিনেমাটা দেখানো হচ্ছে, সেটা কি সত্যি? সেটা সত্যি নয়। ইভেন যেগুলো ট্রু স্টোরিকে ইয়ে করে করা হয়, সিনেমাকে করা, যে সিনেমাগুলো করা হয় সেখানেও লেখা থাকে যে সত্য ঘটনা অবলম্বনে, হুম কিন্তু সত্য ঘটনাকেই ডিটো কপি করে দেখানো হয় না, হুম সেখানেও কিন্তু একটু মশলা মির্চি মিশানো হয়, হুম রাইট? তাহলে যা কিছু আমরা দেখছি, যা কিছু দেখে আমরা নতুন কিছু ফিল করছি, যেখানে আমরা একটা গোটা জেনারেশন অতিরিক্ত আসক্ত টুয়ার্ডস মুভি, ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি এত ইলিউশন, দিস ইজ হুম বেসিক্যালি দ্য হোল ইলিউশন থিং। হুম লাইফ ইজ অলসো অ্যান ইলিউশন। আজকে তুমি ভাবছো যে আমি আজকে সাহিত্য বিজ্ঞানের চ্যানেলকে অমুক জায়গায় পৌঁছে দেবো, তমুক জায়গায় পৌঁছে দেবো, দেখা গেল কালকে কিছু এমন হলো যে তোমাকে সাহিত্য বিজ্ঞান চ্যানেলকে বন্ধ করে অন্য কোনো নামে কোনো চ্যানেলকে খুলতে হলো, একদম হতেই পারে। right? তো জিনিসটা তো পুরো ইলিউশন। তুমি যেটা ভাবলে সেটা সম্পূর্ণটাই ঘটে গেল। আজকে আমি ভাবো মানে এটা খারাপ সেন্সে নিও না না, না না, একদম না। উদাহরণস্বরূপই বোঝাচ্ছি। মানে দিস ইজ পসিবল। আজকে ভাবো, একদম আজকে ভাবো আমি বললাম যে আমি লাইফে খুব বড় হব, 40টা মানুষকে সেবা করব, 400 মানুষকে সেবা করব, এই করব সেই করব, দেখা গেল কালকে হার্ট অ্যাটাক গেলাম, মরে গেলাম। তো আমার যা কিছু ভাবনা, যা কিছু জিনিসপত্র, সেটা বাস্তবে ঘটবে কি ঘটবে না, তার গ্যারেন্টি আমি নিজেও জানি না। ইভেন কি যারা অ্যাস্ট্রোলজার্সরা রয়েছেন তারাও প্রপারলি বলতে পারে না যে তুমি কোন আয়ুতে মারা যাবে। তারা আন্দাজ করতে পারে যে তোমার আয়ু কম হতে পারে, বেশি হতে পারে, মাঝারি হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি 40 বছর বয়সে মরবে, 50 বছর বয়সে মরবে, সেটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার, শিক্ষিত অ্যাস্ট্রোলজার বলতে পারে না। কারোর যদি ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়, সে হয়তো কোনোভাবে বলতেও মানে বললেও বলতে পারেন। কিন্তু যারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থেকে আর কি প্রেডিকশন করছেন, তাদের পক্ষে কিন্তু প্রপার আয়ু বলা সম্ভব না, যে তুমি 40 বছরেই মরবে, তুমি 41-এও যেতে পারো, তুমি 39-এও যেতে পারো, ঠিক হুম আছে, অর্থাৎ তোমার মধ্য বয়সে মৃত্যু হবে, সেটা হয়তো তোমার চার্ট দেখে প্রেডিকশন করা যেতে পারে। হুম কিন্তু তুমি 40-এ যাবে না 39-এ না 41-এ, সেটা কিন্তু বলা কখনোই সম্ভব না। তো স্বাভাবিক ব্যাপার, আমরা যখন লাইফকে দেখি, তো জীবনটাও কিন্তু একটা ইলিউশন। আজকে আমি প্রচুর কাজ করব, জীবনে খুব ভালো কাজ করব, কালকে আমার মৃত্যু হয়ে গেল, আমার অস্তিত্বই শেষ হয়ে গেল। কিছুদিন বাদে সোহিনী মুখার্জি কে ছিল কেউ মনেও রাখবে না, খুব সন্দেহ সেটাতে। আজকে ভাবো শাহরুখ খান সবাই খুব পছন্দ করে, শাহরুখ খানেরও একসময় জামানা শেষ হবে, হুম, এবং আজ থেকে ওনার থেকে 400 বছর বাদে যারা যে জেনারেশন আসবে, তারা শাহরুখ খানকে হয়তো চিনবেই না, একদম তারা শাহরুখ খানকে হয়তো চিনবেই না। একদম। কিন্তু শাহরুখ খান তার টাইম পিরিয়ডটাতে হি ইজ দ্য কিং, হি ইজ দ্য কিং খান এন্ড অল দিস থিংস। তাহলে সমস্ত কিছুই কিন্তু ইলিউশন। তাহলে যদি তুমি এই কথাটা ফার্স্ট বলো যে আমি কি নিজেকে মিথ্যে কথা বলবো, তুমি নিজেকে মিথ্যে কথা বলছো না, তুমি অ্যাকচুয়ালি ইলিউশনে আছো, এন্ড তুমি ইলিউশনকে সত্যি ভাবছো। ঠিক যেমন সিনেমাতে যখন মারামারি হয় আমরা মনে করি যে মানে এক্সাক্ট ফাইট হচ্ছে, আমিও এরকম করে ধরে কাউকে পেটাবো। যখন কোনো মেয়ে মারামারি করে, এটা লিটারালি আমার ফিল হয় যে যেরকম ভাবে মারছে, আমার সাথেও কিছু হলে আমিও এরকম করে ধরে ধরেই মারবো। হুম কিন্তু এক্স্যাক্টলি যদি কোনোদিন আমার সাথে হয়, আই রিয়েলি ডাউট যে আমি সেই মুহূর্তে কি করবো, কারণ
যখন অ্যাকচুয়ালিতে ঘটে আমরা তখন পাজল হয়ে যাই। হ্যাঁ। সিনেমাতে ডিরেক্টর আগে থেকে বলে রাখে যে এই সিনটা যেই হবে এখানে তোমাকে এই ঘুরিয়ে এরকম একটা থাপ্পড় মারতে হবে, কিন্তু হুম। প্র্যাকটিক্যাল লাইফে সেটা ঘটে না। তো ঠিক তেমনই যদি আমরা যে এটাকে বলি মিথ্যে কথা, তো প্রথমত এটা মিথ্যে কথা নয়, বিকজ লাইফ ইজ অ্যান ইলিউশন। আমরা একটা ইলিউশনারি লাইফই লিড করছি, হুম। যেখানে আমরা মনে করছি যে আমরা জীবনে অনেক কিছু করে ফেলেছি, হুম। অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি বা অনেক কিছু অ্যাচিভ করব, বাট অ্যাকচুয়ালিতে আমরা কিছুই করছি না। এবং কিছুই করতে, তাই জন্য বলে খালি হাতে আসে খালি হাতে যায়। সত্যি ঠিক একদম আছে, তাই তাই। জন্য বলে খালি হাতে খেলছে খালি হাতে যায়। আজকে যেখানে শ্রীকৃষ্ণ একজন স্বয়ং নারায়ণের অবতার, তিনি এসেছিলেন দাপর যুগে, এবং আজকে এত বড় ঘটনা ঘটেছে, তাকেও এখনো অব্দি মানুষ প্রশ্ন করে তার অস্তিত্বের কি প্রমাণ আছে। তাহলে স্বয়ং ঈশ্বরও যদি তার অস্তিত্বের প্রমাণ না দিতে পারে আজকে থেকে 5,000 বছর বাদে, তাহলে আজকের থেকে 5,000 বছর আমাদের কি অস্তিত্ব থাকবে সেটার কোনো আইডিয়াও নেই, কেউ কেউ থাকবেই না। জানেই না, একদমই তাই। নান, একদম। নোবডি। এক্স্যাক্টলি। তো সেই জন্য মিথ্যে কথা বলা, এই জিনিসটা প্রথমত তো ভীষণ ভাবে আর কি একটা ভুল কথা, যে মিথ্যে কথা বলছি না, আমরা সত্যি কথা বলছি। সত্যি কথা কি বলছি? যে আমরা অ্যাকচুয়ালিতে ভালো আছি। হুম। Just because we are seeing some illusionary things, that is why we are thinking that we are in the bad situation. ঠিক যেমন আমি তোমাকে একটা এক্সপিরিয়েন্স বলবো, মানে এক্সপিরিয়েন্স বলবো না, লাইক ছোট ঘটনা, লাইফের স্মল থিংস। যখন আমার সাথে বিভিন্ন রকম নেগেটিভ জিনিসপত্র ঘটছিল, এবং বহু বছর ধরে ঘটছিল, 1 বছর 2 বছর নয়, ভীষণ ছোট থেকে, মানে আহ ঈশ্বরের কৃপায় আমি যেখানে জন্মেছি সেটি একটি জমিদার বাড়ি, ঠিক আছে, আমাদের শিবপুরে মোশকাটা মুখুজ্জে বাড়ি নামে পরিচিত। সেই জমিদার বাড়ি যখন আমি 15 বছর বয়স, তখন সেই জমিদার বাড়িকে বিক্রি করে দেওয়া হয়, কারণ 150 বছর পুরনো বাড়ি ছিল, বিভিন্ন জায়গা থেকে ভেঙে ভেঙে পড়ছিল। জেঠু গুজরাটে চাকরি পেয়ে যান, এবং স্বাভাবিক ব্যাপার, অত বড় বাড়িকে মেরামত করার জন্য কারোর কাছে আর টাকা পয়সা বেঁচে ছিল না। তো ফলত বাড়িকে বিক্রি করে দেওয়া হয়, এবং অদ্ভুত ব্যাপার যে কিছু পারিপার্শ্বিক মানুষজনের, মানে আমাদের রিলেটিভসদেরই কিছু ইয়ের জন্য, মানে অতিরিক্ত লোভের কারণে আমরা ভিটে বাড়িতে আর কি অংশও নিই না, আমরা পুরোপুরি সেল আউট করে দিই বাড়িটাকে, ঠিক আছে। এবং সেখান থেকে আমার পড়াশোনার জন্য, যেহেতু তখন আমি ক্লাস 9-এ পড়ি, সেই জন্য বাবা হাওড়াতেই ফ্ল্যাট নিয়ে থাকেন, এবং জেঠু আর পিসি কলকাতায়, মানে বেহালায় চলে যান। সেখান থেকে জেঠুর বিয়ে হয়, অ্যান্ড দেন তারপর জেঠু গুজরাট চলে যান, এবং সমস্ত কিছু। তো আমরা, যেখানে আমি একটা, মানে এত বড় বাড়িতে জন্মেছি, জীবনের 15টা বছর সেখানে কাটিয়েছি একটা জয়েন্ট ফ্যামিলিতে, সেখানে অল অফ আ সাডেন 3 কামরার একটা ফ্ল্যাটে এসে আমি দম বন্ধ। মানে সেখানে শুধু বাবাকে আর মাকে ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এবং আকাশ পথে ছাদেও যাওয়া যাবে না, কারণ ফ্ল্যাটেতে প্রচুর লোক থাকে। মা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, সবসময় ছাদে যাওয়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, হাজার একটা রেস্ট্রিকশন আমাকে বেঁধে রেখেছিলেন। যাই হোক, সেটা ডেফিনেটলি মেয়েদের সাথে হয়তো তাদের মায়েরা করেন যাতে মেয়েদের কোনো ক্ষতি না হয়, আমি হুম। মাকে এখানে কখনোই ভুল বলছি না। হুম। বাট ওই বয়সের জন্য আমার কাছে সেটা অস্বস্তিকর ছিল, বিকজ আমি একটা বড় ছাদে, মানে হেসে খেলে নেচে কুদে বড় হয়েছে, সেখান থেকে অল অফ আ সাডেন 3 কামরার ঘরে আমার পক্ষে সেটা খুব কষ্টকর ছিল। এন্ড আই এম টকিং অ্যাবাউট দিস ইজ 2007। তো বলতে পারো আমার খারাপ সময় শুরু হয়েছে 2007 সাল থেকে, ঠিক আছে। সেইখান থেকে আমার চলছে, হ্যাঁ, ভালো সময়ও তার মধ্যে দেখেছি, ভালো রেজাল্ট করেছি, ভালো সমস্ত কিছু, ইউনিভার্সিটি টপার হয়েছি, হ্যানা ত্যানা এভরিথিং, অনেক কিছু চলেছে। কিন্তু তারপরেও গিয়ে যদি আমি বলি, মানসিক কন্ডিশন আমার কোনোদিনই ভালো ছিল না। তার কারণ হচ্ছে ওই যে বাড়ি থেকে চলে আসা, ওই যে একটা দমবন্ধ সিচুয়েশন ক্রিয়েট হওয়া, তারপর জীবনে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা, যেগুলো সবার জীবনে কম বেশি ঘটে হুম। থাকে। ঘটতে 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 যখন সময় পজিশনে এমন এসে পৌঁছায় যেখানে বাবার চাকরি চলে যায়, আমার কাজকর্ম নিয়ে টানাটানি পড়ে যায়, সেখানে গিয়ে আমি আমার ঈশ্বরকে প্রশ্ন করি যে আমার সাথেই কেন, বারংবার আমার সাথেই কেন, কেন 2007 সাল থেকে 2019 সাল, ইটস বিং 12 ইয়ার্স, যে আমি ভালো সময়ের মুখ দেখছি না, এরকম কেন? তো যখন বাই দ্য টাইম 2020 আসে এবং আমার স্পিরিচুয়ালিটিতে আরো ইন্টারেস্ট বাড়ে, আমি আরো গ্রোথ করি, বুঝতে শিখি যে যখনই আমার জীবনে কোনো বিপদ আসছে, বা যখনই আমার জীবনে কোনো দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটছে যেটা আমার চোখে আমার পরিস্থিতি অনুযায়ী নেগেটিভ, আমি ঠিক তখনই ঈশ্বরকে দোষারোপ করা শুরু করছি, ওয়াই মি, ওয়াই মি, ওয়াই মি। এমনটা তো নয় যে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আর কারোর সাথে ঘটেই না। হুম। আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আরো হাজার হাজার মানুষের সাথে ঘটছে। মানে শুধু ওয়াই নয়, মানে শুধু আমি নই, নট অনলি মি, দেয়ার আর লটস অফ পিপল হু আর, মানে এক্স্যাক্টলি স্ট্রাগলিং থ্রু দ্য সেম স্টোরি। যে স্টোরিটা আমার জীবনে ঘটছে সেই সেম স্টোরি দিয়েও তারা স্ট্রাগল করছে, হুম। এক্স্যাক্টলি সেম স্টোরি, রাইট, হয়তো একটু 19-20।
আমি কখনো ঈশ্বরকে এই কথাটা বলি না যখন কোনো ভালো জিনিস পাই, যখন কেউ অ্যাপ্রিসিয়েট করছে, যখন কেউ আশীর্বাদ করছে, তখন তো আমি কোনোদিনও ঈশ্বরকে জিজ্ঞাসা করি না ওয়াই মি, আমাকেই কেন আশীর্বাদ করা হচ্ছে, আমাকেই কেন পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, আমার সাথে তো আরো কয়েকজন ছিল, কেন তাদেরকে করা হলো না? তো যখন এই জিনিসটা বুঝতে শিখলাম, দ্যাট ভেরি টাইম আমি আমার থট প্রসেসকে চেঞ্জ করলাম। এইখান থেকেই বেসিক্যালি আমাদের যে ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট হয়, ডেফিনেটলি আই গেস তুই জিজ্ঞাসা করবি, আমি তাও মেনশন করছি, দ্য পার্ট ইজ গ্র্যাটিটিউড। হুম, সেই গ্র্যাটিটিউডের জায়গা তৈরি হয়। দ্য মোমেন্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে শুধুমাত্র খারাপ না, তোমার সাথে ভালোও অনেক কিছু হয়েছে। একদম। বেসিক্যালি আমরা নেগেটিভ জিনিসকে এতটাই বেশি হাইলাইট করি, আমাদের সঙ্গে ঘটা বাজে জিনিসগুলোকে আমরা এতটাই বড় করে দেখার চেষ্টা করি, যে আমাদের সাথে ঘটা পজিটিভ জিনিসগুলোকে আমরা দেখতেই পাই না। রাইট? সত্যি কথা তো খুব। সেই কারণেই আমরা কিন্তু গ্র্যাটিটিউডের জায়গা থেকে সরে যাই। বাট দ্য মোমেন্ট তুমি শুধু এই প্রশ্নটাকে পাল্টে দাও, যে খারাপ সিচুয়েশনে ওয়াই মি জিজ্ঞাসা করার জায়গায় পজিটিভ সিচুয়েশনে জিজ্ঞাসা করা শুরু করো ওয়াই মি, হয়নি। you will understand a lots of blessings you have in your life. তোমার লাইফে যা ব্লেসিংস আছে, আচ্ছা আচ্ছা বড় লোকের বাড়িতেও হয়তো সেই ব্লেসিংস নেই। সত্যি কথা। রাইট? তো এই জায়গা থেকে বেসিক্যালি থট প্রসেস, মানুষের থট প্রসেস একটা, আমাদের ট্যারো কার্ড নিয়ে যদি কোনোদিনও কথা হয় তো সেখানে মানে যদি কারোর সাথে কথা বলি সেখানে নিশ্চয়ই তার থেকে জানতে পারবি যে ট্যারো কার্ডসে আমাদের একটা কার্ড হয়, যে কার্ডটার নাম হচ্ছে দ্য হ্যাংড ম্যান। তো সেই হ্যাংড ম্যান কার্ডে দেখা যায় যে একজন ব্যক্তি গাছ থেকে এরকম উল্টো ঝুলে আছে, হুম, এবং উল্টো ঝোলার পরে তার মাথার পেছনে একটা সূর্য টাইপের একটা অরা টাইপের ক্রিয়েট হচ্ছে। হুম, দ্যাট পার্সন যে উল্টো ঝুলছে সে কিন্তু হাসছে, হি ইজ হ্যাপি। তো হুম, বেসিক্যালি কার্ডটা ডিনোট করে যে হ্যাংম্যান অর্থাৎ সে ঝুলছে জীবনে, কিন্তু সে নেগেটিভিটিতেও পজিটিভ। অর্থাৎ সিচুয়েশনকে যদি পজিটিভ দিকে মুড়তে হয় তো তোমাকে নেগেটিভিটির মধ্যেও পজিটিভ থাকতে হবে। একদম। ঠিক আছে? এই জিনিসটা যখনই ইউ উইল রিয়েলাইজ যে আমার জীবনে যা কিছু নেগেটিভ ঘটছে সেটাও ইলিউশন, যা কিছু পজিটিভ ঘটছে সেটাও ইলিউশন, কিন্তু যদি আমি পজিটিভকে আমার ম্যানিফেস্ট করতে হয় আমার লাইফে, দেন আই হ্যাভ টু বি ভেরি গ্রেটফুল ফর ইচ অ্যান্ড এভরিথিং আই হ্যাভ ইন মাই লাইফ। ফ্রম দ্য ভেরি ডে আই উইল স্টার্ট পেইং গ্র্যাটিটিউড টু এভরিথিং। ইভেন আমি যদি অক্সিজেন সিলিন্ডার ছাড়া পজিটিভলি সারাক্ষণ বাড়িতে অক্সিজেন পাচ্ছি, আমি যদি শ্বাস প্রশ্বাস পজিটিভলি নিতে পারছি, আমার যদি অ্যাস্তমার ইস্যু না থাকে, আমাকে যদি অক্সিজেন সিলিন্ডার ইউজ করতে না হয়, আমাদের চোখ নাক কান সমস্ত কিছু পজিটিভলি মানে কাজ করছে, আই এম এনাফ ব্লেসড, আই এম এনাফ ব্লেসড। সো মানে দ্যাট ইজ দ্য থিং। ভেরি কনভিনসিং আনসার, মানে ট্রাস্ট মি। আমি সত্যি কথা বলছি, কিছু প্রশ্ন তো মানুষের কথোপকথনের সময় তৈরি হয়, আমার তৈরি হচ্ছে না। মানে তুমি ভীষণ ক্লিয়ারলি বুঝিয়েছো এবং যথেষ্ট বাস্তব। আর আমার কোথাও না কোথাও মনে হয় এই যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস, ভগবানের প্রতি তোমার গ্র্যাটিটিউড জানানো, এই যে কথাটা হুম তুমি হুম হুম গ্র্যাটিটিউড কিন্তু মানুষের না দৈনন্দিন জীবন থেকে আসে। মানে ধরো রেস্টুরেন্টে খেতে গেছি, কাউকে একটা ডেকে বলছি যে এক্সকিউজ মি, গিভ মি দ্য ন্যাপকিন, হুম সাপোজ। ওখানে একটা প্লিজ বা সার্ভ করে যাওয়ার পর একটা থ্যাংক ইউ, এটা কিন্তু হুম মানুষের একদম ডেলি লাইফ গ্র্যাটিটিউড জানানোর একটা পদ্ধতি। এটাই মানুষ রপ্ত করে উঠতে পারে না। তো যখন যাকে ভেরি দেখতে পাচ্ছি তাকেই গ্র্যাটিটিউড আমি কমপ্লিটলি জানাতে পারছি না, তো আমি অলমাইটিকে কি করে জানাবো? তাকে তো দেখতেই পাচ্ছি না। তো এক্স্যাক্টলি একটা বড় প্রশ্ন এক্স্যাক্টলি এই জায়গাটা থেকেই কিন্তু অলমাইটি বা ঈশ্বরের প্রতি যে মানুষের বিশ্বাস নেই, এই বিশ্বাস না থাকার জায়গাটাও কিন্তু ক্রিয়েট হয় এখান থেকেই। হুম, বিকজ মানুষ না অতিরিক্ত নিজের নেকেড আইজ এর উপর বিশ্বাস করে। আমি যা দেখতে পাচ্ছি আমি একমাত্র তাকেই আহ বিশ্বাস করব। হুম, তুমি তো তোমার মনকে দেখতে পাও না, তাহলে তোমার মন খারাপ হয়টা কি করে? তুমি এই একদম ওয়ার্ডটা প্রতিদিন 10 বার করে ব্যবহার করো কেন, যেখানে তুমি মনকে দেখতেই পাও না? ঠিক কথা। যে মনকে তুমি দেখতে পাও না, সাইন্টিফিক্যালি মনের যেখানে কোনো অবস্থান নেই গোটা শরীরে, সেটাকে তুমি কন্টিনিউয়াসলি আর কি প্রায়োরিটাইজ করছো নিজের লাইফে, অথচ তুমি বলছো ঈশ্বরকে চোখে দেখতে পাই না তাই আমি বিশ্বাস করব না। যেমন মন একটা উপলব্ধি, ঠিক তেমনই ঈশ্বরও একটা উপলব্ধি। একদম ফেয়ার এনাফ, একদম। তো এবার আমার দর্শকদের বলো, তুমি একটু শেখাও যতটা সম্ভব এই পডকাস্টের থ্রুতে শেখানো, যে এই কি কি প্র্যাকটিসের মাধ্যমে
এবার ওনারা হুম। এই ওয়ে অফ থিঙ্কিংটাকে চেঞ্জ করবেন এবং গ্র্যাটিটিউড জানানো শুরু করবেন। কিভাবে করবেন, দিনের কোন সময় করবেন? দেখো, আমি একটা জিনিস আমি বলতে চাইবো। বহুদিন আগে আমার একজনের সাথে কথা হয়েছিল, ঠিক আছে, আমি এই এই টপিকটাতে নিয়ে যাচ্ছি না, আমি একটা অন্য টপিকে বলছি, এবং এটা ডেট করবে বলেই কথাটা বলছি। ওকে। তো তাকে আমি বহুত দিন আগের কথা, মানে ইট ওয়াজ 2020 আই গেস, ঠিক আছে, 20 না 21। তো আমি তাকে জিজ্ঞাসা করি যে, সে আমাকে বলে যে তোমার লাইফে এত প্রবলেম চলছে, তুমি এই মন্ত্রটা চ্যান্ট করো। তো তাকে আমি জিজ্ঞাসা করি কতবার, হুম। কতবার করতে হবে মন্ত্র চ্যান্টিং সারাদিনে। সে আমাকে একটা কথাই বলে, সোহিনী, মন্ত্র চ্যান্টিং ইজ আ প্র্যাকটিস। তুমি যদি এটাকে নিজের কর্তব্য, দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বা বোঝা, বার্ডেন হিসাবে ইউজ করো, যে আই হ্যাভ টু চ্যান্ট ইট 108 টাইমস আ ডে, হুম। তুমি কোনোদিনও মন্ত্র চ্যান্ট করে খুশি হবে না। And you একদম। will never manifest things which you actually want to manifest. মন্ত্র ইজ আ প্র্যাকটিস। মন্ত্রার মধ্যে থাকতে শুরু করো। যখন মন্ত্রার মধ্যে থাকা শুরু করবে, থিংস উইল ম্যানিফেস্ট নর্মালি, ন্যাচারালি। এন্ড টু বি ভেরি অনেস্ট, শালিনী, আমাকে আলাদা করে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে হয় না। আমাকে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে হয় না। দেখো, সবসময় পরিস্থিতি, আজকে ভাবো আমি বলছি যে আমার একটা iPhone 16 Pro Max লাগবে, বিকজ তুমি জানো আমি ফোন খুব পছন্দ করি, আমার লাক্সারি কোনো কিছু আইটেম পছন্দ, সেটা হচ্ছে একমাত্র ফোন। আমার বাড়ি গাড়ির অত শখ নেই। আমার বই, ফোন আর পেন, এই তিনটে জিনিসের আমার মারাত্মক শখ। তো যাই হোক, তো আজকে যদি আমি চাইছি যে 1.5 লাখ টাকার একটা ফোন কিনবো, আমি কালকেই 1.5 লাখ টাকার ফোন কিন্তু কিনবো না, বিকজ আমার হয়তো পসিবিলিটিস থাকতে পারে যে আমি ইএমআই বগেরার মাধ্যমে কিনতে পারি। বাট আমাকেও ভাবতে হবে যে আমাকে ভবিষ্যতে আমি কিভাবে ওই টাকাটাকে শোধ করবো, রাইট? তো এইটা যদি আমি এখন বলি, যে এখন যদি কেউ বলে যে সৈনিধি তুমি ম্যানিফেস্ট তোমায় করতে লাগে না, তো তুমি ভাবলে আর কালকে তোমাকে কেউ গিফট করে দিল, সেটা হয়তো না। ইটস নট লাইক দ্যাট। বাট আমি জানি যে আমি যখনই চাইবো আমি কিন্তু iPhone 16 Pro Max কিনতে পারি। আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। হুম। আমি কিনছি না, দ্যাট ইজ মাই ওন ডিসিশন, বিকজ আমি মনে করছি যে আমার এই মুহূর্তে 14 Pro Max আছে, ইটস গুড এনাফ, যথেষ্ট ভালোভাবে কাজ চলছে। আই ডোন্ট নিড 16 Pro Max রাইট। হুম। ইফ আই নিড, আই উইল ডেফিনেটলি এক্সচেঞ্জ ইট। সেই সেই জায়গাটা আমার খোলা আছে। তো কেউ যদি আমার এই কথাটার এই তাৎপর্য মনে করে যে আমি যা মানে শুধু মন্ত্রা প্র্যাকটিসের মধ্যে থাকবো বা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিসের মধ্যে থাকবো, তো কালকে ভাববো যে আমি একটা 5 তলা বাড়ি বানিয়ে ফেলবো আর বাড়ি বানিয়ে ফেলবো, ইটস নট লাইক দ্যাট। তোমাকে যেটা করতে হবে সেটা রিয়েলিস্টিক থিংস এর মধ্যে থাকতে হবে। তুমি আজকে মাসে গেলে কামাচ্ছ 15,000 টাকা, আর তুমি এক্সপেক্ট করছো তোমার 1.5 কোটি টাকার বাড়ি হোক, সেটা তোমার নিজের আয়ের মাধ্যমে কখনোই ইনস্ট্যান্ট পসিবল নয়। ডেফিনেটলি পসিবল, ডেফিনেটলি পসিবল, কিন্তু ইনস্ট্যান্ট পসিবল নয়। হুম। তো তোমার প্রথম, যদি তুমি ল অফ অ্যাট্রাকশনকে প্র্যাকটিস করতে চাও, সেখানে তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেপ হবে যে বি রিয়েলিস্টিক। আগে রিয়েলিস্টিক জায়গাতে তুমি থাকো, তুমি স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসো। ঠিক আছে, তুমি স্বপ্নের দুনিয়া থেকে ফার্স্ট তোমাকে বেরোতে হবে, স্বপ্নের দুনিয়া থেকে। কারণ আমরা যখন কোনো ডিজায়ার্স কে ক্রিয়েট করি, বেসিক্যালি আমরা সেইটাকে নিয়ে একটা স্বপ্ন ক্রিয়েট করি যে আমাদের এইভাবে হবে, ওইভাবে হবে। তো বি রিয়েলিস্টিক, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, দেখো, ফার্স্ট হচ্ছে যে যখন আমি কোনো একটা থটকে ক্রিয়েট করলাম, সামথিং জাস্ট ক্রিয়েট হলো, যে আমার একটা 1.5 কোটি টাকার এরকম বড় বাড়ি চাই। ক্লিয়ার? এইবার আমি সেটাকে কি করলাম, আমার এদিকে দেখছি আমার পকেটে রয়েছে, মানে পার মান্থ গেলে আমার পকেটে আসে হচ্ছে 15,000 টাকা, বা আমি বেশি করে ধরলাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা থেকে আমি 1.5 লাখ টাকা হলো কি, আমরা একটা হিসাব করতে পারি, 1.5 লাখ টাকা থেকে আমি 50,000 টাকা করে জমাবো, এই করবো ওই করবো, হোম লোন নেবো, সেগুলো আলাদা। মানে 1.5 লাখ টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 15,000-এ নেমে আসছি। কারোর স্যালারি 15,000 টাকা, বা সে মাস গেলে মানে বিভিন্ন ভাবে ইনকাম করে 15,000। 15,000 টাকা থেকে সে কোনোভাবে 1.5 লাখ টাকা যেতে পারবে না। তাহলে তার কি হয়ে যায়, এই থটটা ক্রিয়েট হলো, দূর আমার তো ভাগ্যই খারাপ, আমার দ্বারা এসব হবে না, জীবনে ভগবান আমায় কিছু দিল না, ইত্যাদি ইত্যাদি বলে সে থটটাকে ওখানেই কাট করে দেয়, হুম। যে আমার দ্বারা হবে না, বিকজ আমি 15,000 টাকা মাসে কামাই। ইটস নট পসিবল যে আমি 1.5 কোটি টাকার একটা বাড়ি কিনতে পারবো। হুম। বাট ল অফ অ্যাট্রাকশন কার জন্য কাজ করবে, যে এই প্রসেসটাকে ফার্দার এগোবে ইন আ পজিটিভ ওয়ে। কিরকম পজিটিভ ওয়ে? ঠিক আছে, 15,000 টাকা কামাচ্ছি, তার মানে আমি যদি প্রত্যেক মাসে
দেড় 1.5 লাখ টাকা করে কামাই, তাহলে আমার 50,000 টাকা আমি সেভিংস করতে পারি, 1 লাখ টাকা সেভিংস করতে পারবো, 50,000 টাকা আমার খরচ থাকবে। 1 লাখ টাকা করে যদি সেভিংস করি তাহলে আমার এত বছরে এত টাকা হবে, আমি সেটাকে শেয়ার মার্কেটে খাটাবো, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। হুম রাইট? হুম সেই জায়গা থেকে আমি একটা অন্য কোনো ব্যবসা করবো, সেখান থেকে আমার টাকারও বাড়বে, এবং আমি একটা 1.5 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারবো। তো মোটামুটি আজ থেকে যদি আমি স্টার্ট করি, তো মোটামুটি আগামী 10 বছরে আমি একটা 1.5 কোটি টাকার ফ্ল্যাট কিনে নিতে পারবো। এই যে তুমি ফার্স্ট, তোমার ক্রিয়েট হলো কি থট, সেকেন্ড তোমার কি ক্রিয়েট হলো, এই জিনিসটাকে কাজে লাগানোর জন্য যে ভিজুয়ালাইজেশন, সেই ভিজুয়ালাইজেশনটা ক্রিয়েট হলো। দেন তারপর কি ক্রিয়েট হলো, লেট গো। থার্ড প্রসেস হচ্ছে কি, লেট গো, ভুলে যাও। অর্থাৎ যখনই মানুষের, দেখো এটা তো হিউম্যান নেচার। আজকে ভাবো, তোমাকে আমি বললাম শালিনী তোমার জন্য আমি একটা দারুণ শাড়ি পাঠাচ্ছি, তুমি বলে সৈনিধি তাই, ঠিক আছে। এবার তুমি প্রতিদিন একবার করে আমাকে মেসেজ করবে, সৈনিধি শাড়িটা কোথায়, সৈনিধি ট্র্যাকিং আইডিটা দাও না, সৈনিধি শাড়িটা কোথায় আছে। যখন দেখলে, যেহেতু তুমি আজকে অন্য দেশে বসে আছো, আমি অন্য দেশে বসে আছি, সময়টা অনেকটা বেশি লাগলো, হুম দেখা গেল 15 দিন পেরিয়ে গেল, শাড়িটা তোমার কাছে গিয়ে পৌঁছালো না, তুমি ফার্স্ট্রেটেড হয়ে যাবে। দূর, এই ফালতু মিথ্যে কথা বলছে, সৈনিধি কোনো শাড়ি পাঠায়নি, মিথ্যে কথা বলছে তাহলে। কিন্তু তুমি ওটাকে লেট গো করে দিলে, আচ্ছা সৈনিধি শাড়ি পেয়েছে, ঠিক আছে, যবে আসবে দেখা যাবে, ভুলে গেলে, লেট গো করে দিলে। দ্য মোমেন্ট ইট উইল অ্যারাইভ তোমার বাড়িতে, তুমি আনন্দ যে শরীরে ফাইনালি শাড়িটা এসে গেছে। তো এই যে, আমি যদি কন্টিনিউয়াসলি সেই থট প্রসেসটাকে ধরে বসে থাকি, কবে আসবে কবে আসবে, আসছে না কেন আসছে না কেন, বিচলিতটা কে হবে, আমি তো হব। অ্যাবসলিউটলি যেটা আমাদের রেজাল্টের টাইমে হতো, রাইট, যে রেজাল্ট কবে, অমুক তারিখে রেজাল্ট বেরোচ্ছে, কি হবে কি হবে কি হবে, স্পেশালি রেজাল্টের আগে রাত্রিরে কারোর ঘুম হতো না। তো এই জিনিসটা কি হয়, আমাদেরকে বিচলিত করে, ফলত আমাদের যে থিঙ্কিং প্রসেস সেটাকে কি করে না, ডাম করে দেন, মানে হ্রাস করিয়ে দেয়, ঠিক আছে। আমরা হুম সেটাকে বেশি করে ভাবতে, মানে পজিটিভ ওয়েতে ভাবতে সেই মুহূর্তে আমরা পারি না। হুম তাই জন্য থার্ড প্রসেস হচ্ছে লেট গো, ছেড়ে দাও। লেট গো অর্থাৎ তুমি তোমার মাথার মধ্যে একটা থটকে ক্রিয়েট করলে, ফার্স্ট প্রসেস থটকে ক্রিয়েট করা। সেকেন্ড প্রসেস হচ্ছে কি, সেকেন্ড প্রসেস হচ্ছে ভিজুয়ালাইজ করা, জিনিসটাকে নিজের চোখে, অর্থাৎ চোখ খুলে জিনিসটাকে সব দেখা, চোখ বন্ধ করে না, চোখ খুলে দেখা যে কি করে আমি ওই জিনিসটাকে অবধি, মানে ওই জিনিসটা অবধি পৌঁছতে পারবো। আমাকে ঠিক এক্স্যাক্টলি কি কি করলে আমি ওই জিনিসটা অব্দি পৌঁছতে পারি। হতে পারে দেয়ার দেয়ার উইল বি আ লস অফ হার্ডলস, প্রচুর প্রবলেমস আসবে, প্রচুর বাধা বিপত্তি আসবে, ঠিক আছে, সেটা সময়ের সাথে সাথে আমরা ওভারকাম করবো। বাট মোটামুটি একটা রাস্তা কি হতে পারে সেটা তুমি ভাবলে, সেটা ভিজুয়ালাইজ করলে, এটা তোমার সেকেন্ড স্টেপ হলো। থার্ড স্টেপ হচ্ছে লেট গো, যে চলো ঠিক আছে বাদ দাও, দেখা যাবে। হুম ফোর্থ হচ্ছে অ্যাকশন। হুম ফোর্থ হচ্ছে অ্যাকশন। এবং ল অফ অ্যাট্রাকশনের একটা মজার ব্যাপার, ল অফ অ্যাট্রাকশন বলো, ইউনিভার্স বলো, ঈশ্বর বলো, একটা মজার ব্যাপার আছে। তুমি ভাবো একটা গাড়িকে ম্যানিফেস্ট করছো, ভাবো তুমি জ্যাগুয়ারকে ম্যানিফেস্ট করছো, সন্ধি তুমি একটু দেখবে, কাছে এসে বলবে, একটু কাছে এসে বলবে, হ্যাঁ শুনতে সাউন্ডটা, পাচ্ছে, সাউন্ডটা হয়তো একটু কমে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, ভাবো তুমি একটা জ্যাগুয়ার গাড়িকে ম্যানিফেস্ট করছো, ঠিক হুম আছে। হুম তুমি দেখবে যখন থেকে তুমি ম্যানিফেস্ট করা শুরু করে দিয়েছো, তোমার আশেপাশে দিয়ে জ্যাগুয়ার যাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ আর তুমি যখনই জাগুয়ার গাড়ি দেখবে, সেখানে যদি তোমার পজিটিভ ফিল হয় যে ওয়াও জাগুয়ার দেখলাম, তার মানে আমার কাছে আসছে, এই যদি পজিটিভ ফিলটা তোমার ক্রিয়েট হয়, তো খুব তাড়াতাড়ি জাগুয়ার তুমি পেয়ে যাবে। কিন্তু তোমার যদি মনে হয় ভগবান সবাইকেই দেয়, শুধু আমাকেই দেয় না, আমাকেও দিল না, আমি মারুতি 800-এ বসে আছি, আমি ন্যানো গাড়িতে বসে আছি, ও জাগুয়ার নিয়ে ঘুরছে, ওর অকাত আছে, ঠিক আছে, লাইক দ্যাট ওয়ে তুমি যদি নেগেটিভ তার ব্যাপারে বলতে শুরু করে দাও, তো তোমার কাছে ইউনিভার্স সেই জিনিসটা কোনোদিনও পাঠাবে না, বিকজ তুমি নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছো। একদম। জাগুয়ারকে নিয়ে তুমি নেগেটিভ, যেটা আমি ফার্স্টেই বললাম, সাবকনসিয়াস মাইন্ড, যে হুম দেখো আলাদা করে ঈশ্বরকেও আমাকে ডাকতে হবে না, আমাদের সুপার কনসিয়াস মাইন্ডই আমাদের ঈশ্বর, একদম। আমাদের সুপার কনসিয়াস মাইন্ডই আমাদের ঈশ্বর। তো তুমি সাবকনসিয়াস মাইন্ডে যা কিছু স্টোর করছো, সেটাই তোমার সুপার কনসিয়াস মাইন্ড তোমাকে কি করছে, একটা হায়ার ফ্রিকোয়েন্সির সাথে কানেক্ট করছে, যে ফ্রিকোয়েন্সি বুঝতে পারছে যে তুমি পজিটিভ একজন মানুষ না নেগেটিভ একজন মানুষ। যে কথাটা আমি তোমাকে বললাম, যে আমাকে সে তিনি বলেছিলেন যে মন্ত্রা চ্যান্টিং ইজ নট আ বার্ডেন, মন্ত্রা চ্যান্টিং ইজ আ প্র্যাকটিস, লার্ন টু বি ইন ইট অল দ্য টাইম। অর্থাৎ মন্ত্রের মধ্যে থাকতে শুরু করো। তুমি মন্ত্র সারাদিনে 108 বার পাঠ করছি and তারপরে আমি ভুলে যাচ্ছি সমস্ত কিছু, অন্য ইয়েতে বিজি হয়ে গেছি, ইটস নট লাইক দ্যাট।
তুমি যে কোনো কাজ করছো তোমার মাথার মধ্যে চলছে যে তুমি, মানে তোমার মন্ত্রার যে ওয়ার্ডস গুলো বা যেগুলো সেটা তোমার মাথার মধ্যে চলছে। আমার টু বি ভেরি অনেস্ট এরকম রয়েছে যে আমি তোমার সাথে এই মুহূর্তে এখন কথা বলছি, আমার ভেতরে ভেতরে রাধে 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 চলছে, বিকজ আমার কাছে ওটাই মাত্রা। একদম। তো ওটা কন্টিনিউয়াসলি চলছে, রাধে 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 and চলতে থাকে, মানে আমাকে আলাদা করে ঠাকুরের নামও নিতে হয় না, ইউ বিকজ আর আমার লিভিং দ্যাট ভেতরটা লাইফ, ইউ আর এক্স্যাক্টলি, লিভিং মানে দ্যাট। আমি এতটাই এর ভেতরে ইনভলভ যে আমাকে আলাদা করে হাতে বসে 108 বার মন্ত্র চ্যান্টিং করতে দরকার পড়ে না। তো বেসিক্যালি ল অফ অ্যাট্রাকশন বলো, মন্ত্র চ্যান্টিং বলো, এগুলো, দিস থিংস আর দ্য ওয়ে অ্যান্ড দিস আর দ্য প্র্যাকটিস। ইউ হ্যাভ টু লিভ ইন ইট, ইউ কান্ট, মানে ইউ ক্যান মেক ইট আ বার্ডেন ফর ইউ, ইউ হ্যাভ টু লিভ ইন ইট। তুমি যখন মন্ত্রার মধ্যে, ল অফ অ্যাট্রাকশনের মধ্যে থাকা শুরু করে দেবে, দেখা যাবে দিনে 23 ঘন্টা তুমি পজিটিভ আর হয়তো 1 ঘন্টা তুমি নেগেটিভ হলে, ঠিক আছে, এবং দেখা যাবে আলটিমেটলি সেই 1 ঘন্টাটাও কমতে কমতে 15 মিনিটে এসে দেখা যাচ্ছে সারাদিনে 15 মিনিটস আমি হাতে গুনে নেগেটিভ হয়েছি, বাকি 23 ঘন্টা 45 মিনিট আমি পজিটিভ ছিলাম। তো দ্যাট ইজ কিন্তু দ্য এত থিং। সুন্দর একটা কনভারসেশন চলছে, আমি শেয়ার না করে পারছি না। হ্যাঁ, আমার দুটো ঘটনা বলবো, জাস্ট ছোট করে দুটো ঘটনা নিশ্চয়ই। বলবো। সেটা হচ্ছে আমারই ঘরে ঘটছে দুটো ঘটনা, ঠিক আছে? সেটা হুম প্রথম ঘটনা হচ্ছে যে আহ, আমার হাজবেন্ড, আমি পুরোটা হুম বলবো না কারণ আমি এটা এখনো পর্যন্ত আমরা কারুর সাথে শেয়ার করিনি, একটু হুম ঢেকে ঢুকে একটু কয়েকটা বলবো। একটা হুম, অপরচুনিটি তার কাছে আসে, এবার এই আচ্ছা অপরচুনিটিটা খুব অল অফ আ সাডেন আসে, মানে একদম আনএক্সপেক্টেডলি ওর কাছে আসে। দ্য মোমেন্ট আচ্ছা। এটা আসে, এটা এমন হুম। একটা সুন্দর অপরচুনিটি যেটা ওর লাইফ টাইম ধরে ও এই অপরচুনিটির জন্য ওয়েট করেছে, ঠিক আছে? কোনো ওয়াও। কোথাও হুম কোনো হুম ওয়ে নেই। তো খুব খুশি হয়, আমরা দুজনেই খুব খুশি হই, এবং সেটার টুয়ার্ডস যা যা অ্যাকশন নেওয়ার তার নেওয়া শুরু হয়, এবং খুব সহজেই জিনিসটা পজিটিভ দিকেই চলতে থাকে। কিন্তু দ্য মোমেন্ট আমার সারা জীবনের হুম একটা ডিজায়ার, মানে আমি এটা সারা জীবন ধরে চাইছি, সেটা হঠাৎ করে আমার কাছে হুম চলে এসেছে। এবার যখনই এসেছে সুযোগটা, এইবার আমার মধ্যে হুম একটা প্যালপিটেশন শুরু হয়েছে যে আচ্ছা এলো তো, এবার আমি রাখতে পারবো তো, আমি রাখতে পারবো তো, হুম এরকম একটা এসে যায়। So, আমার চোখের সামনে এটা দেখা, যে দ্য মোমেন্ট ওই বেচैनीটা শুরু হয়েছে, যে উসখুস ব্যাপারটা শুরু হয়েছে ভেতরে, হুম, সবকিছুর মধ্যে না একটা ছোট 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 প্রবলেম অ্যারাইজ করছে, ছোট 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 বাধা অ্যারাইজ এক্স্যাক্ট। করছে। আমি কিন্তু খুব ভালো করে জানি যে ওইটা হবে, হবেই হবে। কিন্তু ওটা না কিছুতেই, যতটা স্মুথলি হয়তো হতে পারতো, ওই যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, একটা নেগেটিভ থট কোথাও না কোথাও গিয়ে তৈরি হচ্ছে না, ওটা না কানেক্ট করে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু যাই হোক, আমি বুঝতে পারছি, বাট ও এখনো ক্লিয়ারলি বুঝতে পারছে না। আরেকটা ঘটনা ওটা না হচ্ছে। বুঝলেই ভালো, বিকজ যে অপরচুনিটি পেয়েছে সে যতদিন পজিটিভ, যতটা পজিটিভ থাকতে পারবে তার জন্য ভালো। হুম, কারণ তুমি তার সহধর্মিণী, হুম, তোমার সাম প্যালপিটেশনের জন্য সে যদি নেগেটিভ ভাইবস ক্রিয়েট করতে শুরু করে দেয় হুম, তার নিজের মধ্যে, তার জন্য কিন্তু অপরচুনিটিতে গন্ডগোল আসতে পারে, একদম। ডেফিনেটলি। তাই জন্য তার অবধি তোমার এই প্যালপিটেশন না পৌঁছানোই, কারণ এই যে প্যালপিটেশনের কথাটা তুই বলছিস, যখন আমাদের ডিসেম্বরে আমার প্ল্যানিং হয় যে সিকিম যাব এটা আমার শাশুড়ি মাকে প্যালপিটেশন না, নিয়ে। আমার বরের হ্যাঁ, প্যালপিটেশন। আমার এই প্যালপিটেশন, যে তুই বললি তোর প্যালপিটেশন স্টার্ট না না, হয়েছে। আমার বরের প্যালপিটেশন হচ্ছে, ও তো এতদিন ধরে করেছে। আচ্ছা। আমি তো জীবন হ্যাঁ। একদম ভেলায় ভাসিয়ে দিয়েছি, যেখানে নিয়ে যাবে প্রভু সেখানেই উঠবো। তো এটা ওর প্যালপিটেশন হচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে সেই প্যালপিটেশনে তুই কিন্তু কোন রকম কোনো কিছু যোগদান করবি না। ইটস একদম জাস্ট লাইক তুই একদম। এটাই বলবি যে ভেলায় ভাসিয়ে দিয়েছে প্রভু, যেখানে নিয়ে যাবে সেখানেই উঠবো। হুম, এটা যেন তোর বক্তব্য থাকে, কারণ একদম। তোর এই কন্টিনিউয়াস বলাতে হয়তো তোর এই প্যালপিটেশনটা কাটবে। বিকজ দেখ, এই প্যালপিটেশনের গল্পটা আমি বলি, যখন থেকে ডিসেম্বরে প্ল্যানিং হয় যে আমরা সিকিম যাব শাশুড়ি মাকে নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম, যে আমি মাকে পাহাড় দেখাবো না অল দিস, আমি ভীষণ এক্সাইটেড। কারণ আমার প্যালপিটেশন হওয়া শুরু হয় যে সমস্ত কিছু পজিটিভ থাকবে তো, এই থাকবে তো, সেই থাকবে তো। অদ্ভুত ব্যাপার যে শাশুড়ি মা পজিটিভ ছিল, শাশুড়ি মা 78, মানে সরি 78 না 68, 68 ইয়ার্স ওল্ড, কোন রকম কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়ে গেছে ড্রাইভারের সাথে ঝামেলা, মানে সে বিশাল ঝামেলা, ঠিক আছে, লাস্টে ড্রাইভার চেঞ্জ করতে হয়েছে। তো এই যে দেখ, আমি যত এখানে বসে পজিটিভ কথা বলছি, সবার লাইফে কিন্তু কিছু না কিছু একটা নেগেটিভ জায়গা ক্রিয়েট হয়ে যায়, হুম, যেটা আমার ক্রিয়েট হয়েছিল। কেন ক্রিয়েট হয়েছিল? বিকজ ফার্স্ট টাইম আমি মাকে নিয়ে, যার 68 বছর বয়স, তাকে নিয়ে এতটা জার্নি করব, এতটা অবশ্যই। ওপরে উঠবো, হাই অল্টিটিউডে যাব। হুম, ফলত সমস্যাটা সেখানেই হয়ে গেছিল যে আমার কোথাও না কোথাও হয়তো এটা নিয়ে একটা নেগেটিভ ভাইবস ক্রিয়েট হওয়া, এবং হয়তো আমার বর সেটা প্রকাশ করেনি, তার মধ্যেও হয়তো ক্রিয়েট হয়েছিল। হুম, হুম,
এই চক্করে গিয়ে মা কিন্তু ঠিক থাকলো, যাকে নিয়ে অ্যাকচুয়ালি ভেবেছিলাম গন্ডগোল হতে পারে সে ঠিক ছিল। সমস্যা হয়ে গেল ড্রাইভারকে নিয়ে, মানে সে ভীষণ ঝামেলা, লাস্ট ড্রাইভার চেঞ্জ, গাড়ি চেঞ্জ, সব চেঞ্জ করা হয়েছিল। তো যাকে মানে হয়তো যদি এই জিনিসটা আমাদের মধ্যে না ক্রিয়েট হতো, হয়তো এই প্রবলেমটাও আসতো না, সামহাউ আই ফিল। হুম, বাট যাই হোক, যেটা হওয়ার হয় সেটা তো হওয়ার হয়ই। কিন্তু সেই হওয়াটাকে আমরা ডেফিনেটলি আমাদের থট প্রসেসের মাধ্যমে চেঞ্জ করতে পারি, সেটা নিয়ে আমরা হয়তো আগামীতে কথা বলবো। এখনই আমি অবশ্যই। সেটা নিয়ে কথা বলছি না। বাট অবশ্যই। এটা হচ্ছে দ্য থিং, এটা হচ্ছে একটা রিজন যে কেন আমি বলছি যে দিনে 15 মিনিট নেগেটিভ থাকো, 1 ঘন্টা নেগেটিভ থাকো, 23 ঘন্টা পজিটিভ থাকো, এই কারণেই বলছি আমি। একদম। আচ্ছা। ইট ইজ দ্য অনলি মানে ওয়ে আউট টু লিভ আ গুড লাইফ। আচ্ছা, গ্র্যাটিটিউড একদম। নিয়ে আমরা কথা বললাম। আমাদের কথা বলার হ্যাঁ। মাঝখানে একটা টার্ম উঠে এসেছিল, দ্যাট ইজ ভিজুয়ালাইজেশন। ব্যাপারটা কি? একদম। ভিজুয়ালাইজ করা মানে কি, আমরা যদি আক্ষরিক অর্থে দেখি, ভিজুয়ালাইজ করা মানে কি, ভিজুয়াল মানে কি, চোখ দিয়ে দেখে। দেখা। হুম। লাইক চোখ দিয়ে দেখা, তাই জন্য আমি বললাম কি চোখ খুলে দেখা। হুম। চোখ বন্ধ করে স্বপ্ন দেখানো, চোখ খুলে স্বপ্ন দেখা। হুম। স্বপ্ন মানে যেটা বাস্তবে ঘটে না তা নয়। চোখ খুলে স্বপ্ন দেখা মানে হচ্ছে যেটাকে আমি ভাবছি, আমার থট যেটাকে নিয়ে ক্রিয়েট হয়েছে, হুম। সেটাকে বাস্তবায়িত করার উপায় খোঁজা। হুম। দ্যাট ইজ ভিজুয়ালাইজেশন। সেটা দ্যাট ইজ ভিজুয়ালাইজেশন। যেমন আমরা যদি আমি একটা অফ টপিকে যাই, যে যদি আমরা যখন আমরা এঞ্জেল থেরাপি শিখেছি, হুম। এঞ্জেল থেরাপিতে আমরা কি শিখেছি, হাউ টু মানে হাউ টু ইনভোক এঞ্জেলস। হুম। না, চোখ বন্ধ করে 3 বার নাম ডেকে তাকে দেখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে তিনি আকাশপথ দিয়ে বাড়িতে এসে মানে ঘরেতে এসে উপস্থিত হচ্ছেন আমাদের সামনে, এবং তাকে আমরা যে রূপ ও স্বরূপে কল্পনা করছি তিনি সেই রূপ ও স্বরূপে আমাদের বাড়ির সামনে এসেছেন, মানে বাড়িতে আমার সামনে এসেছেন। তাহলে এটা কি করছি, ভিজুয়ালাইজই তো করছি। চোখ একদম। খুলে অ্যাকচুয়ালি আমি তাকে দেখতে পাচ্ছি কি, পাচ্ছি না। বাট যখনই আমি এই জিনিসে বিলিভ করছি, আই ক্যান ফিল দ্যাট এনার্জি। যখন আমি তোদেরকে অ্যাটিউনমেন্ট দিয়েছিলাম, তোরা সেই এনার্জিটা ফিল করছিলি যে হ্যাঁ সত্যিই যেন কেউ সামনে এসেছিল। একদম। তো এটাই ভিজুয়ালাইজেশন, যে যেটা বাস্তবে নেকেড আইজে নট বাস্তব, ইটস জাস্ট লাইক যে নেকেড আইজে যে জিনিসটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, সেই জিনিসটাকেও দেখা। অর্থাৎ সিন দা আনসিন, যেটা দেখা যায় না তাকে দেখা, দেখার চেষ্টা করাই ভিজুয়ালাইজেশন। অর্থাৎ কিছু মানুষের না হুজুকে বাই হয়। যেমন তোকে আমি খুব ক্লিয়ারলি একটা উদাহরণ দিই, ভাব তোর বাড়িতে একটা খুব সুন্দর সোফা আছে, ক্লিয়ার। আমার বাড়িতে সেই সোফাটা নেই। তো আমি তোর সোফাটাকে দেখে আমার এত হিংসা হলো, নট ইচ্ছা হলো, ডিজায়ার নয়, হিংসা হলো। হুম। ওর বাড়িতে এত সুন্দর সোফা, হ্যাঁ আমার বাড়িতে একটা ভালো সোফা নেই। হুম। ভগবান কি করলো, কিছুদিন বাদে তোকে সোফা কেনার টাকা দিল। হুম। তোর কোনোদিনই ইচ্ছা ছিল না সোফাটাকে পাল্টানো। আমি মানে আমার কোনোদিনই ইচ্ছা ছিল না সোফাটাকে পাল্টানোর। আমি তোর বাড়ির সোফাটাকে দেখে আমার মনে হয়েছে যে শালিনীর বাড়িতে তো ভালো সোফা আছে, আমার বাড়িতে নেই। ঈশ্বর টাকা দিলেন, আমি সেই টাকাটাকে অন্য জায়গায় খরচা করে দিলাম, বিকজ আমার কোনোদিনই এনার্জি ছিলই না সোফা কেনার। একদম। and I'm very comfortable whatever the sofa I have in my home. হুম। বাট এটা জাস্ট আউট অফ জেলাসি আমার, মানে ঈশ্বরকে বলো হ্যাঁ তুমি একটা আমাকে সোফা, ভালো সোফা কিনে দিতে পারছো না, বাট আমি অনেক দিন ধরেই ভাবছি একটা ভালো সোফা কিনবো। তোর বাড়িতে গিয়ে আমি দেখলাম যে তোর বাড়িতে একটা সোফা আছে যেটা দুর্দান্ত, ভীষণ সুন্দর। আমি তোকে জিজ্ঞাসা করলাম শালিনকে কোথায় কিনেছিস, তুই বলে দিদি অ্যামাজন থেকে কিনেছি, এই লিঙ্ক ওই লিঙ্ক বা দিয়ে দিলি, বা ওই দোকান থেকে কিনেছি ওই দোকানের অ্যাড্রেস দিয়ে দিলি। আমি লিটারালি ওই সোফাটা কিনে আনলাম and তোকে ছবি তুলে পাঠাই, শালিনী দেখ আমি এটা কিনেছি। এটা কেন, বিকজ আই রিয়েলি ওয়ান্টেড টু বাই আ সোফা। অ্যান্ড যেহেতু তোর বাড়িতে সোফাটা দেখার পরে আমার এক্স্যাক্টলি আমার যে থট প্রসেসে সোফাটা ছিল সেটা ভিজুয়ালাইজ হলো, হুম। তো আমি সেটাকে অ্যাকশনের মাধ্যমে অর্থাৎ কেনার মাধ্যমে বাড়িতে নিয়ে এলাম। ঠিক আছে, এটা আমি তোকে বাস্তব মানে নেকেড আইজে দেখা ল অফ অ্যাট্রাকশন কে বলছি। বাট ল অফ অ্যাট্রাকশন যেটা হচ্ছে না দেখা গেলেও, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তিকে দেখা যায় না, হুম। বাট মাধ্যাকর্ষণ শক্তি অলওয়েজ কাজ করে। আমি আজকে চাইলে ফোনটাকে উড়িয়ে দিতে পারি না, এই ফোনটা নিচেই পড়বে। করবে একদমই। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তিকে আমি দেখতে পাচ্ছি না, বাট মাধ্যাকর্ষণ শক্তি সর্বদা কাজ করছে, কাজ। দ্যাট ইজ ল অফ অ্যাট্রাকশন। তো যদি ভিজুয়ালাইজেশনের কথা বলা হয়, তাহলে ভিজুয়ালাইজেশন কি, যে আমার যে থটটা ক্রিয়েট হলো, যে থট প্রসেসটা আমার মধ্যে চলছে বা যে থটটা আমি ক্রিয়েট করলাম নিজের মধ্যে, সেটাকে বাস্তবায়িত হতে দেখা নিজের চোখে।
সময়ের সাথে সাথে না, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট নিজের চোখে বাস্তবায়িত হতে দেখা। অর্থাৎ আমার আরেকটা উদাহরণ, আমি বাড়িটাকে রেনোভেট করতে চাই, ক্লিয়ার? রেনোভেট করতে চাইছি, আমার কাছে আইডিয়াস নেই। তো আমি কি করবো, ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখবো হুম। যে কি করে হাউ টু রেনোভেট ইয়োর হোম। হুম। সেখানে সব বাড়ি তোমার নিজের যে বাড়ি সেই বাড়ির মতো হবে না। হুম। তুমি সেখান থেকে আইডিয়াস কালেক্ট করতে পারো, বাট এক্স্যাক্টলি যে মানে সে যেটা করেছে এক্স্যাক্টলি তুমি সেটা সেম করতে পারো না। হুম। যেমন এই নতুন বাড়ি যখন আমাদের নেওয়া হলো, হুম। তখন আমি প্রচুর রান্নাঘরকে কি করে ডেকোরেট করতে হবে সেটা দেখার জন্য প্রচুর আমি ভিডিওস দেখেছি। বাট যেহেতু আমার রান্নাঘরের সাথে আমার এনার্জি ম্যাচ করে না, অর্থাৎ আমি রান্না বান্না করতে জানি না, ফলত রান্নাঘরটা ততটাই আর কি সেই মানে মানে মধ্যবিত্ত বাড়ির নয়, মানে মধ্যবিত্ত হালতে পড়ে আছে। মানে বাকি জিনিসগুলোকে হয়তো খুব সুন্দর চাকচিক্য, কিন্তু রান্নাঘরটা দেখলে মনে হবে সেই এই তো এখানে একটা মিক্সি রাখা, এখানে একটা ইন্ডাকশন রাখা, এখানে গ্যাস রাখা। মানে যেটা ডেকোরেট করতে চেয়েছিলাম সেটা করতেই পারিনি, বিকজ রান্নাঘরের সাথে আমার কোনো এনার্জি ম্যাচই খায় না। আর যাদের যাদের এনার্জি ম্যাচ খায়, অর্থাৎ আমার মা বা আমার শাশুড়ি মা বা আমার রান্নার দিদি, তারা কেউ সুন্দর করে ডেকোরেট সাজে। করতেই চায় না। হ্যাঁ। তারা কেউ ডেকোরেট করতেই চায় না, ফলে তো করেই। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি সেখান থেকে মানে ওই ইউটিউবে ভিডিও দেখে যে হাউ টু রেনোভেট বা হাউ টু মানে কি বলবো ইয়ে করা আর কি, মানে নিজের ডেকোরেট। রান্নাঘরটাকে সুন্দর কিভাবে করতে হয়, তার বিভিন্ন পদ্ধতি দেখে দেখে সেখান থেকে বিভিন্ন লিঙ্ক জোগাড় করে করে প্রচুর জিনিসপত্র আমি রান্নাঘরে কিনেছি, ভাগ্যিস কিনেছি, নাহলে সেগুলোও থাকতো না। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো এইটাই হচ্ছে যে তুমি যখনই তোমার, আমার থট প্রসেস কি এলো যে আমি রান্নাঘরকে ডেকোরেট করতে চাই বা রেনোভেট করতে চাই। And তখনই কি হলো, আমি ভিজুয়ালাইজ করলাম যে যদি ওইখানে একটা ফ্লাওয়ার ভাস থাকে, ওখানে একটা ই থাকে, দেখতে সুন্দর লাগবে। তাহলে দেখি কি করে করা যায়, ইউটিউবে ফটাকসে সার্চ করলাম এবং সেটা দেখলাম। দ্যাট ইজ দ্য হোল প্রসেস অফ ভিজুয়ালাইজেশন, হুম। রাইট? তারপরে আমি কি করলাম, লেট গো করলাম, মানে কি আমি লিঙ্ক থেকে অর্ডার করে দিয়ে আমি ভুলে গেলাম। যখন সেই জিনিসটা আমার বাড়িতে এসে এলো, তখন আমি সেটাকে বিভিন্ন জায়গায় রাখলাম, অর্থাৎ অ্যাকশন করলাম, অ্যান্ড জিনিসটা যেভাবে আমি চেয়েছিলাম সেইভাবে জিনিসটা হয়ে গেল। দ্যাট ইজ দ্য হোল প্রসেস, দ্যাট ইজ দ্য হোল। রাইট? একদম। 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 ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। হুম। আচ্ছা, এরপর আম, একটা প্রশ্ন করব। অ্যাকচুয়ালি হুম। মোটামুটি আলোচনার মধ্যে অনেকগুলো প্রশ্ন কভার হয়ে গেছে, আমি যেগুলো গুছিয়ে রেখেছিলাম। তো এরপর একটা প্রশ্ন করব। একটা টার্ম খুব আজকালকার দিনের মানুষজনদের কাছে খুবই ফেমাস, সেটা হচ্ছে হোয়াট হুম। ইজ হুম। অ্যাফার্মেশন। ইউ নিড টু অ্যাফার্ম হুম। ইউর ডিজায়ার। হোয়াট ইজ হুম। হুম। অ্যাফার্মেশন? যেটা তোমার থট প্রসেসে আসছে সেটাই হচ্ছে অ্যাফার্মেশন। অর্থাৎ ভাব, আমি বলছি যে আমি দুবাই যেতে চাই, হুম। যদিও চাই না, বাট আমি বলছি যে আমি দুবাই যেতে চাই, হ্যাঁ। ঠিক আছে? তো সেই যে দুবাই যেতে চাই, এটাকে কন্টিনিউয়াসলি আওড়াতে থাকা, অ্যাফার্ম করা, ঠিক আছে? এটার থেকেই কানেক্টেড কি না, ম্যানিফেস্টেশন, দ্য হুম। ওয়ার্ড ম্যানিফেস্টেশন, একদম। ঠিক আছে? তো বেসিক্যালি অ্যাফার্ম করা মানে হচ্ছে কি, কোনো জিনিস যেটাকে আমি চাইছি সেটাকে আমি কন্টিনিউয়াসলি আওড়াতে থাকছি, কোথায়? আমার থট প্রসেসে, মুখে নয়। মুখে না, আমি মুখে বলছি আমার জল তেষ্টা পেয়ে, জল তেষ্টা পেয়েছে, মাথার মধ্যে চলছে একটু স্প্রাইট হলে ভালো হতো। বেসিক্যালি স্প্রাইট হলে ভালো হতোটাই অ্যাফার্মেশন, জল তেষ্টা পেয়েছে এটা অ্যাফার্মেশন নয়। হ্যাঁ। And আমি লিটারালি মানে আমার ভেতর থেকে আসছে, যদি আমি জল তেষ্টা পেয়েছি আমাকে কেউ একটু স্প্রাইট দিয়ে দেয়। হ্যাঁ। হ্যাঁ। তো এই যে একটু স্প্রাইট চাই, এটা অ্যাফার্মেশন। হুম। অর্থাৎ তোমার কোনো থটকে তুমি যখনই বারংবার ভাবছো, হুম। তখনই সেটা অ্যাফার্মেশন হিসেবে তোমার কাজ করছে। দ্যাট ইজ আ টার্ম, অ্যাফার্মেশন মানে তোমার থটকে অ্যাকচুয়ালি শব্দে প্রকাশ করা। অর্থাৎ যখনই তুমি কোনো যদি আমরা ইন ফিউচারে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক নিয়ে কথা বলি, তো সেখানে আমরা একটা টেকনিক শিখবো যেখানে আমরা অ্যাফার্মেশন লিখবো, হুম। যে আমরা যেটা চাই সেটা আমরা অ্যাফার্মেশন লিখবো, এন্ড দেন আমরা গ্র্যাটিটিউড পে করবো টু দ্য ইউনিভার্স বা টু দ্য গড, যাকেই তুমি আর কি বিশ্বাস করো। তো এইটা হচ্ছে দ্য হোল প্রসেস অফ অ্যাফার্মেশন, যে তোমার যেটা থট সেটাকে তুমি লিখে বা বলে বা ভেবে তোমার ঈশ্বর অব্দি পৌঁছাচ্ছ। দ্যাট ইজ অ্যাফার্মেশন। দ্যাট ইজ অর্থাৎ কোনো কিছুকে অ্যাফার্ম করা, কোনো কিছুকে চাওয়া, দে আমাকে দে, এটা আমার চাই, এটা আমাকে দে। কিন্তু পজিটিভ, মানে পজিটিভ নয়, মানে প্রেজেন্ট ইয়েতে, মানে প্রেজেন্ট টেন্সে, যে আমি সেটা আগামীতে আমি আলোচনা পেয়ে করবো, তো গেছি। আমি ছোট্ট করে বলছি যে হুম। ভাবো আমার কোনো জিনিস চাই, ঠিক হুম। আছে? তো আমি কখনোই, আমি কি বললাম যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা রয়েছে সে হচ্ছে
প্রেজেন্ট ভাইব্রেশন কে বোঝে। যে হুম তুমি টাকা শুনে বলছো আমার কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা নেই, হুম সাবকনসিয়াস বুঝছে টাকার ওয়ার্ডটা শুনে এ দুঃখ পাচ্ছে, তার আগে একে আমি টাকা দেবো না। হুম ঠিক তেমনি যখনই তুমি কোনো কিছুকে ম্যানিফেস্ট করছো, তোমাকে সাবকনসিয়াস মাইন্ডকে বলতে হবে জিনিসটা আমি পেয়ে গেছি, আই এম সো হ্যাপি, আমি iPhone 16 Pro Max পেয়ে গেছি, ও আই এম সো হ্যাপি, এইটা তোমাকে সাবকনসিয়াস কে বলতে হবে। তবে তোমার সাবকনসিয়াস তোমাকে 16 Pro Max কেনার একটা রাস্তা খুঁজে দেবে। তো দ্যাট ইজ ওয়াই এটাকে প্রেজেন্ট টেন্সে বলতে হয়, যে আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে অ্যাফার্মেশন করা, যেটাকে আমরা হয়তো আগামীতে আরো মানে ব্রডলি ডেসক্রাইব করব। একদম। আপাতত যতটা বোঝানো হুম হয়েছে, সত্যি কথা হুম বলতে আমাদের হাতে সময় খুব বেশি নেই, কিন্তু তাও হুম। খুব ছোট্ট করে বলবো যে যেহেতু এটা আমি শুরুতেই একটা বলেছিলাম যে এই যে বিয়ন্ড দ্য রিয়ালিটি, মানে রিয়ালিটি বলতে আমরা এক্স্যাক্টলি। যেটাকে বুঝি, আমরা যেটাকে ডেসক্রাইব করি, হুম হুম তার বাইরে গিয়ে একটা এমন টপিকে আজকে কথাবার্তা হচ্ছে, হয়তো তার বাইরে হুম নয়, কিন্তু মানুষের হুম। চোখ অনুযায়ী, ওই যে বললে না যে মনকে তো ডেকে দেখতে পাই দেয়। না, তাহলে মন হয়তো নেই। তো সেই জন্য তার চোখ অনুযায়ী একটা অবাস্তব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বা বিয়ন্ড টপিক নিয়ে আলোচনা করছি, সেখানে হুম প্রাইমারিলি মানুষের মনের মধ্যে ওই বিশ্বাসটা তৈরি হুম। করা। কারণ যা আমি বিশ্বাস করবো না তা আমি পালন করতে পারবো না। বিশ্বাসটা একদম। তৈরি করা যে আমি ভালোভাবে বাঁচতে পারবো, এই পদ্ধতিটাও আমার জানার মধ্যে হোক, তার জন্য হুম একটা খুব সলিড পডকাস্ট, মানে আই এম রিয়েলি হ্যাপি যে একদম ক্ল্যারিফিকেশনটা ওয়াজ ভেরি ইন্ট্যাক্ট এবং লোকজন খুব সহজ ভাষায় বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ হুম। সুনিধি, আমাদের কাছে সত্যি বেশি সময় নেই। খুব ছোট্ট করে তোমাকে একদম। বলবো যে যদি হুম সাহিত্য বিজ্ঞানের কাজের মধ্যে আমার অডিয়েন্সের জন্য কিছু হুম বলতে চাও বা আমার জন্য কিছু হুম। বলতে চাও, কাইন্ডলি। আচ্ছা, আমি তোকে কালকেও বলেছি যে আমি ভাবতে বসেছি যে আমি সাহিত্য বিজ্ঞানকে কি অ্যাডভাইস দেবো, বিকজ সাহিত্য বিজ্ঞান নিজের নিজের জায়গাটা যথেষ্ট সুন্দর করে তৈরি করে দিচ্ছে, টু বি ভেরি ভেরি অনেস্ট। মানে আমার এখানে কিছু বলার নেই, ঠিক আছে। বাট তারপরেও আমি হয়তো কিছু শব্দ তোকে বলতে চাইবো, তোর অডিয়েন্সের জন্য বলতে চাইবো। সাহিত্য বিজ্ঞানের চ্যানেলটা যখন শালিনী তৈরি করে, ও অনেক বছর আগে এটা নিয়ে কাজ করা শুরু করেছিল, সেটা একটা ভিডিওর মাধ্যমে ও বলেওছে আমাদেরকে। কিন্তু সাহিত্য বিজ্ঞানে ওর টপিক কখনো এটাই নয় যে সাহিত্য আর বিজ্ঞান এটাই থাকবে, মানে বিজ্ঞান মানে পুঁথিগত বিজ্ঞান বা পুঁথিগত সাহিত্য। এটা কিন্তু সাহিত্য বিজ্ঞান চ্যানেলের কথার অর্থ নয়, অন্তর্নিহিত অর্থ নয়। অর্থাৎ সাহিত্য মানে কি, যা কিছু হচ্ছে থিওরিটিক্যাল সেটা হচ্ছে সাহিত্য। এবং বিজ্ঞান হচ্ছে কি, যা কিছু পরিবর্তনশীল, যা কিছু কন্টিনিউয়াসলি নতুন ভাবে আবিষ্কার হচ্ছে, নতুন ভাবে মানুষের থট প্রসেসে ক্রিয়েট হচ্ছে, দিস অল কামস আন্ডার দ্য সায়েন্স বা বিজ্ঞান। তো ওর এই যে চ্যানেলটা সাহিত্য বিজ্ঞানে, এখানেও আশা রাখছি এরকম বিভিন্ন টপিক নিয়েও আলোচনা করবে আগামীতে, যেগুলো আমাদের কাছে খুবই অফ টপিক। যেমন খুব সুন্দর একটা পডকাস্টও করেছিল পেরেন্টিং নিয়ে। পেরেন্টিং নিয়ে পডকাস্ট আমি টু বি ভেরি অনেস্ট এখনো অব্দি কোথাও সেরকম ভাবে দেখিনি, হয়তো হয়েছে কিন্তু আমি আমার হয়তো খেয়ালে আসেনি। তো সেখানে গিয়ে মানে এই যে একটা টপিক ভাবা, যে একটা পেরেন্টিং নিয়ে একটা সুন্দর আমরা কথা বলতে পারি, আমি মানে জানি না সেটা আগামীতেও আরো এই ব্যাপার নিয়ে কি ও কাজ করতে চলেছে বা করবে কিনা। বাট আমার এই টপিকটা ভীষণ পছন্দ হয়েছে, যে একটা পেরেন্টিং নিয়ে, যে হাউ টু বি আ গুড পেরেন্ট। আমি কখনোই মনে করি না যে কোনো বাবা মা পারফেক্ট বাবা মা, কখনোই নয়, না আমি হতে পারবো কোনোদিনও না। যারা পডকাস্টে ছিলেন তারা বলতে পারেন যে আমরা 100% পজিটিভ বাবা মা, না, সবার মধ্যে পজিটিভ নেগেটিভ মিলিয়ে মিশিয়ে আছে। বাট একদম। তারপরেও কিভাবে করা যেতে পারে, এই যে একটা আইডিয়া, যত কথা বলে তত বাড়ে। এই যে ওনারা সামনে এসে জিনিসটাকে আলোচনা করেছেন, সেখান থেকে আরো 10টা মানুষ শুনছেন, এই জায়গা থেকে কি হবে, কিছু জিনিস, কোনো তথ্যের আদান প্রদান হবে। যে ব্যাপারে আমি জানি না সে ব্যাপারে আমি জানলাম, যে ব্যাপারে অন্য কেউ জানে না তারা জানলো। এইভাবে জিনিসগুলো বাড়ে। তো আমি মনে করি সাহিত্য বিজ্ঞান চ্যানেল একটা এমন চ্যানেল, যেটা শালিনী এটা ভেবেই শুরু করেছে যে এমন অনেক অফ টপিকে, যেমন সিমলা মানালি ঘোরার থেকে হিমাচলের অফ টপিক অফ বিটস গুলোতে ঘুরতে বেশি মজা, দার্জিলিং এর অফবিট জায়গাতে ঘুরতে বেশি মজা, ঠিক তেমনই অফ টপিকে কথা বলাটারও একটা মজা রয়েছে, বিকজ সেই ব্যাপারে সবার সবসময় নলেজ থাকে না। তো যত একটা চ্যানেলকে যদি নলেজেবল চ্যানেল বানাতে হয়, তো অফ টপিকে আমাদেরকে যেতেই হবে। তো শালিনী সেই কাজটাই করছে এবং ও ভীষণ ভালোভাবে, মানে ও এত একটা
শান্ত মেয়ে, মানে আমি যদি কোনোদিনও ওর জায়গায় আমি কাজ করি তো আমি তো নিজেই বকে যাবো, অন্য কারো শুনবোই না হয়তো। কিন্তু ও যে ধৈর্য নিয়ে মানুষের শুনছে, মানুষকে বলার একটা জায়গা করে দিচ্ছে, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে এবং বিভিন্ন টপিক নিয়ে সুন্দর সুন্দর মানুষদেরকে ইনভাইট করছে, এটা আমার কাছে ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা। আশা করছি যে আগামীতে হয়তো আবার কোনোদিনও ওর সাথে দেখা হবে কোনো অন্য টপিক নিয়ে হয়তো, কিংবা নাও দেখা হতে পারে। কিন্তু যাই করুক না কেন ও কাজ, আমার ভীষণ রকম ওকে মানে এই দিক থেকে ব্লেসিংস রয়েছে যে ও ভীষণ ভালো কাজ করছে। এবং আমি চাইবো, মানে আমি ওকে ততদিনই সাপোর্ট করবো যতদিন অফ টপিক নিয়ে বিভিন্ন রকম আলোচনা করবে। যদি ঘিসা পিটা কাজ করতে শুরু করে আমি ওর চ্যানেল আর দেখবো না। কারণ এই এক জিনিস নিয়ে আলোচনা, এক ঢোল এক কাশি নিয়ে আলোচনা ভালো লাগে না। নতুন নতুন জিনিস নিয়ে আমি ওকে আশীর্বাদ করি যে ও সেই বিভিন্ন রকম টপিক নিয়ে এই চ্যানেলে আসতে পারে এবং চ্যানেলটা সুপার ডুপার হিট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ সাহিত্য বিজ্ঞান, আমাকে এই প্রথম আমার লাইফে ফার্স্ট পডকাস্ট জন্য, যেখানে আমি আমার কথা কিছু শেয়ার করতে পেরেছি। আই হোপ যারা দেখবেন তাদের ভালো লাগবে। না লাগলে অবশ্যই জানাবেন যে ভালো লাগেনি, আর লাগলেও জানাবেন যে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ শালিনী ওয়ান্স অ্যাগেন আমাকে এখানে একটা সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তো তোমাকে, মানে আমি তো ব্যক্তিগতভাবে জানি তুমি কতটা বিজি থাকো, আমাদের হাতে আর 3 মিনিট মতো সময় আছে। আমি সেইটুকু অংশে এইটুকু বলে শেষ করব যে আই আই ফিল রিয়েলি গ্ল্যাড, আই ফিল রিয়েলি ব্লেসড যে সৈনিধি আমার টিচার। আমি শিখতে পেরেছি খুব সহজভাবে, অনেক কিছু শিখতে পেরেছি। সত্যি কথা বলতে, এই যে ম্যানিফেস্টেশনের কথা হচ্ছিল, সেখানে যদি খুব শর্টে একটা কথা বলি, আমি কিন্তু জীবনে কোনোদিনও ভাবিনি আমি বিদেশ আসবো। বাট আমার মাথায় কি চলতো সেটা একটু শেয়ার করি সবার সাথে। আমি চিরকাল পড়াতে ভালোবাসি। আমি চিরকাল ভাবতাম যে আমার অনেক কিছু বলার আছে। আমি সারা জীবন দেখেছি যে আমার সামনে একটা মাইক, এবং আমার সামনে মানে হাজার হাজার লোক বসে আছে, এবং আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আজও ভাবি যে আমার হাতে একটা অ্যাওয়ার্ড, এবং আমি জানি যে ফার্স্ট যেদিন অ্যাওয়ার্ড পাবো আমি কি বলবো। আমার কাছে সেই সেই কনসেপ্টটা আছে। হয়তো ক্লিয়ার আছে, হ্যাঁ। প্রচুর ওই যত লোককে আমি আমার সামনে দেখি তত লোককে হুম লোক অব্দি পৌঁছানোর জন্য আমার হুম। গ্লোবাল দরজাটা খুলে যাওয়াটা দরকার ছিল। অ্যান্ড ফর দ্যাট রিজন ভগবান আমাকে এই সুযোগটা দেয় যে আহ, দেশের বাইরে আসা, এখানকার জিনিসপত্র শেখা, মানুষদের সাথে মেলামেশা করার। থ্যাংক ইউ সো একদম। মাচ টু ভগবান, সব সময় সব সময়। তো একদম। থ্যাংক ইউ সৈনিধি। নিশ্চয়ই আমাদের থ্যাংক আবার ইউ। কথা হবে সাহিত্য বিজ্ঞানেতে। শুধু ল অফ অ্যাট্রাকশন নয়, আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তাতে সোহিনীদি আমাদের সঙ্গে থাকবে আবারও। যেভাবে সাহিত্য বিজ্ঞানীকে আপনারা সমর্থন করছেন, সেভাবেই সমর্থন করতে থাকুন। এবং তার থেকেও যেটা বড় কথা, আমার বাচ্চা এটা, মানে এটা আমার একদম ছোট্ট একটা বাচ্চা, যে আশীর্বাদে আশীর্বাদেই বড় হবে। তাই জন্য আশীর্বাদ একদম হবে, 100 বার হবে। যত টপিক আনবি, যত মানুষের কাছে পৌঁছতে পারবে, তত বেশি উন্নতি। ডেফিনেটলি। এবং আমি চাইবো যে এত সুন্দর সুন্দর টপিক আন, যেখানে মানুষ অনেক বেশি ইন্টারেস্ট পায় এই চ্যানেলটাকে দেখার এবং সাবস্ক্রাইব করার জন্য। এবং আমার লাস্ট একটা রিকোয়েস্ট, যারা দেখছেন তারা প্লিজ ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ ওর জন্য রাখবেন। আরে থ্যাংক ইউ বাবা, সো থ্যাংক মাচ। ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ। সাহিত্য বিজ্ঞানে দেখতে থাকুন, শুনতে থাকুন, এবং এখান থেকে শিখতে থাকুন। ধন্যবাদ।